আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতোই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে এনটিআরসিকে কেন্দ্র করে বাংলার ধারাবাহিক ক্লাসে। তো আজকে মূলত আমি বাংলার 15 নম্বর ক্লাস অর্থাৎ ক্লাসের আলোচ্য বিষয়টা হচ্ছে কি সমাস, অর্থাৎ আমরা সমাস কিন্তু গত 2টা ক্লাস অলরেডি নিয়েছি। তো আজকে আমরা সমাস এর আগে একটা ক্লাস নিয়েছি। তো আজকে আমাদের সমাস অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আপনারা যারা নতুন করে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হালিমা আক্তার, মৌসুমি সহ আরও অনেকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো যাই হোক, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। চাইলে আপনারা আপনাদের পেজ, আপনাদের ফেসবুকে কিন্তু আমাদের এই পেজটা বা ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, এবং অনেকে হয়তো বা নতুন করে যুক্ত হচ্ছেন বা আপনাদের যারা সহপাঠী রয়েছে তারা চাকরি প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা যেন আমাদের এই ক্লাসটা হয়, সেই হিসেবে কিন্তু আপনারা চাইলে মেনশন করেও দিতে পারেন। ওকে, তো আজকে একটু কথা বলবো। তার আগে হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই গত শুক্রবারে কিন্তু আমাদের 2টা পরীক্ষা বলা যায় যে হয়েছে। বিশেষ করে ডাক অধিদপ্তরে কিন্তু একটা পরীক্ষা ছিল। তো এই পরীক্ষাতে আসলে বাংলা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা, আমি বলবো যে শুধু বাংলা না, বাংলা, ইংলিশ, ম্যাথ, সব জিকে এবং সবগুলো সাবজেক্টেই আমাদের যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টে স্পেশালি আমার বাংলার কথা যদি বলি, তো এইটা আসলে কেমন কমন ছিল যারা আপনারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে উপস্থিত ছিলেন, আশা করি ইনশাল্লাহ আপনারা সেটা অবগত রয়েছেন। তো এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। আর আমাদের এই বইয়ের বিষয়ে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। যারা বইটি ক্রয় করেছেন অলরেডি, আমাদের কিন্তু প্রাইভেট যে গ্রুপটা রয়েছে, যে অ্যাপসটা রয়েছে, সেখানে কিন্তু আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং সেটা ফ্রিতে। ফ্রি বলতে কিভাবে ফ্রি? এই বইটা ক্রয় করার মাধ্যমে কিন্তু আপনি এই পরীক্ষাগুলো খুব সহজেই দিতে পারছেন। ওকে, তো আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দিব। আগের ক্লাসটা কিন্তু আমাদের পেজে রয়েছে, একই সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অর্থাৎ ইএম জব নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও কিন্তু আমাদের সবগুলো ক্লাস, সব বিষয়ের ক্লাসই বলা যায়, আমাদের যে 4টা বিষয়ে ক্লাস নেওয়া হয় সবগুলো কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি পেয়ে যাবেন। সুতরাং যারা অতীতে বা এর আগে যারা ক্লাস করেননি বা নতুন করে যুক্ত হচ্ছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারেন। ওকে, তো আজকে আমরা সমাসের দ্বিতীয় দিনের মতো, অর্থাৎ সমাস সম্পর্কে আমরা কিন্তু গত দিনে যা আলোচনা করেছি সেটারই দ্বিতীয় পার্ট বলা যায়। তার আগে আরও একটা সামারি নিশ্চয়ই আপনারা জানেন, বরাবরের মতোই আমি আসলে যেটা করে থাকি নর্মালি। তো এইটা এনটিআরসির জন্য মূলত এটা করা। তো এই অধ্যায়টা চাকরি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটাই মূলত দেখানোর জন্য এই স্লাইডটি করা হয়েছে। তার পরবর্তীতে বাক্য সংকোচন রয়েছে, এটাও কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক স্পেশালি নিবন্ধনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটাও আমরা একটু দেখে নিলাম। তো আজকে কথা না বাড়িয়ে আমাদের যে মেইন যে আমাদের স্লাইড সেটা একটু দেখব। জি, 27 তারিখে কিন্তু অনেকের কিন্তু পরীক্ষা রয়েছে, যুব উন্নয়নের পরীক্ষা রয়েছে। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে কিন্তু আপনারা রিভিশনের জন্য হলেও কিন্তু বইটা ক্রয় করে এটা এক নজর দেখে যেতে পারেন। হ্যাঁ, এটা আসলে আপনাদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, তো সমাস চিহ্নিত করার সহজ উপায়ের প্রসঙ্গে যদি বলা হয়, আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি, খুব সংক্ষিপ্তভাবে ওভারঅল একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি কিভাবে আসলে কোন সমাস বা কোন কোন পদ থাকলে আসলে কিভাবে কোন সমাস হয়। তো এবং একই সাথে আমরা কিন্তু দ্বন্দ্ব এবং দ্বিগু সম্পদ সম্পর্কে একটু জেনেছি। তো আজকে আমরা পরবর্তী হিসেবে যদি বলি, আরেকটু স্মরণ করে দিতে চাই ঠিক আগের ক্লাসটার একটা সামারিটা হচ্ছে কি সমাস চিহ্নিত করার সহজ উপায়, অর্থাৎ এই কোন কোন সমাসে কোন পদটা আসলে থাকবে সেই বিষয়টা নিয়ে কিন্তু মূলত এখানে দেয়া রয়েছে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদটা প্রধান থাকবে এবং বহুব্রী সমাস ঠিক দ্বন্দ্বের অপোজিটটা, অর্থাৎ পূর্ব এবং পরপদ কোনো পদকে না বুঝিয়ে অন্য পদকে বোঝাবে। অর্থাৎ আমরা দ্বন্দ্বর ক্ষেত্রে জেনেছি যে পূর্বপদ এবং পরপদ উভয় পদই প্রধান থাকবে, তার অপোজিটটাই হচ্ছে বহুব্রী সমাস, যেটা আসলে অন্য কোনো পদকে মিন করবে বা বোঝাবে। অব্যয় সমাসের ক্ষেত্রে আমরা জেনেছি কি এটা হচ্ছে পূর্বপদ প্রধান, মনে রাখার ক্ষেত্রে আমরা জেনেছি কি স্বরেও যেহেতু শুরুতে হয়, তো
তো সেই হিসেবে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি, এই পূর্বপদটাও কিন্তু প্রথমের দিকে হবে। আচ্ছা, তার পরবর্তীতে যে তিনটা থাকবে অর্থাৎ দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস, এই তিনটা সমাসের ক্ষেত্রে কিন্তু পরপদ প্রধান হবে। তো আজকে মূলত আমরা জানবো কর্মধারয় সমাস এবং একই সাথে হচ্ছে অব্যয়ভাব সমাস, এই দুইটা সমাস নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে কর্মধারয় সমাস আর একটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তো আশা করি আজকের ক্লাসে কর্মধারয় সমাস এবং এই অব্যয়ভাব সমাসটা ইনশাল্লাহ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে খেয়াল করি কর্মধারয় সমাসটা আসলে কি। আমরা প্রথমে খুব বেসিকভাবে জানবো। আমরা কিন্তু নর্মালি জানি কর্মধারয় সমাসের অনেক শর্টকাট রয়েছে, আমরা কিন্তু সবাই জানি, হ্যাঁ, যেরকম নাউন, অ্যাডজেক্টিভ, নাউন নাউন এরকম সত্য মিথ্যা বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে আমরা মূলত বেসিকটা আগে ভালোভাবে জানবো, দেন আমরা শর্টকাট বা শর্ট টেকনিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করব। তো বেসিক নিয়মটা আসলে কি সেগুলো একটু খেয়াল করি। বেসিক, এখন কথা হচ্ছে এখানে কর্মধারয় সমাসটা আসলে মূলত কিভাবে পরিবর্তন করা হয় সেটা একটু যদি রিডিং পড়ি। এখানে বলা হয়েছে যে বিশেষণ ও বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, অর্থাৎ বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদ বা বিশেষণ পদের সাথে বিশেষণ পদ অথবা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় তাকে আমরা এবং প্রধান রূপে পড়ে তাকে আমরা কি বলবো, কর্মকারক। এখন কথা হচ্ছে এই সংজ্ঞাটা নিশ্চয়ই আমাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে, হ্যাঁ, এটা আমরা হয়তো সহজে বুঝতে পারছি না। তো সহজে বোঝার জন্য আমি একটু লিখে দিই এই পাশে, খেয়াল করি। এখন প্রথমে আমরা জানি হচ্ছে এনতে কিন্তু নাহিদ না, হ্যাঁ, এনতে কিন্তু আমার নাম না, এটা মাথায় রাখতে হবে। এনতে হচ্ছে নাউন এবং এতে হচ্ছে অ্যাডজেটিভ, হ্যাঁ, এনতে হচ্ছে নাউন, এতে হচ্ছে অ্যাডজেটিভ। তো প্রথমে মূলত কর্মধারয় সমাসটা পূর্বপদ এবং পরপদ আমরা কিন্তু প্রথম স্লাইডে কিন্তু দেখিয়েছি এবং গত ক্লাসেও দেখিয়েছি, পূর্বপদ এবং পরপদটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই কর্মধারয় সমাসটা মূলত কয়টি নিয়মে গঠিত হতে পারে? চারটি। কিভাবে? নাউন এবং বা বিশেষ্য এবং বিশেষণের মাধ্যমে। ঠিক এটারই উল্টাটা কীরকম? অ্যাডজেটিভ বা বিশেষণ এবং নাউনের মাধ্যমে। তারপরে হচ্ছে কি দুইটাই নাউন, হ্যাঁ, দুইটাই নাউনের মাধ্যমে, দুইটা বিশেষণের মাধ্যমে, অথবা এবং শেষে কি রয়েছে দুইটাই অ্যাডজেটিভ। এই চারটা নিয়মের মাধ্যমে মূলত আমরা এই কর্মধারয় সমাসটা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করি কর্মধারয় সমাস সম্পর্কিত কিছু তথ্য, এগুলো তো আমরা জানবই। তার আগে আমরা এটা জানলাম যে নাউনের সাথে অ্যাডজেটিভ, এখানে খেয়াল করি বিশেষণ বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য, তাই না? তার মানে এটা কি, এই যে এইটার মধ্যে আছে এটা। তারপর অর্থাৎ বিশেষ্য পদের সাথে বিশেষ্য, তারপর কি বিশেষ্যর সাথে বিশেষ্য, এই যে এটা। যাই হোক, এখানে সংজ্ঞার মধ্যে কিন্তু মূলত এই চারটাই হচ্ছে নিয়ম। একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এন। এতে হচ্ছে অ্যাডজেটিভ বা বিশেষণ, আর এনতে কিন্তু আমরা জানি নাউন বা হচ্ছে বিশেষ্য, হ্যাঁ। তো আমরা এভাবে একটু মাথায় রাখার চেষ্টা করব। তো এখন কর্মধারয় সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি। কীরকম? কিছু বেসিক বিষয়। কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা জানি কি পরপদটা হচ্ছে প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। পরীক্ষা কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ। তাহলে পরপদ প্রধান তিনটা কিন্তু সমাস রয়েছে প্রকারের মধ্যে। কি কি? আমরা জানি কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু, রাইট? তো এখন এখানে কি বলছে, এখানে বিশেষ্য ও বিশেষণ পদ দ্বারা কর্মধারয় সমাস হয়, বিশেষ্য এবং বিশেষণ পদ দ্বারা। আচ্ছা, এখন ব্যাস বাক্যে সাধারণত যে, সে, তিনি, যিনি, ন্যায় এগুলোর সাধারণত বসে থাকে রূপ। তারপর কি কর্মধারয় সমাসের বিপরীত কোন সমাস? অব্যয়ভাব সমাস। এটা একটু মাথায় রাখবো, এটা গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য, যে কর্মধারয় সমাসের বিপরীত সমাস হচ্ছে কোনটি? অব্যয়ভাব সমাস। তো আজকে আমরা কর্মধারয় এবং অব্যয়ভাব দুটো সমাসে কিন্তু জানার চেষ্টা করব। আচ্ছা, তো এখন কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে একটু আমরা দেখব। কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাসের প্রকারভেদ আমরা কিন্তু এ যাবৎ অনেকে জেনে আসছি কর্মধারয় সমাস কত প্রকার, কিন্তু সঠিক হয়তোবা আরও আমরা যদি বলি যে কর্মধারয় সমাসের প্রকারভেদ হিসেবে আরও সুশৃঙ্খল, সুষ্ঠু, একদম স্পেসিফিকভাবে যদি চিন্তা করি, তাহলে কর্মধারয় সমাস হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? প্রধানত, এটা একটু মাথায় রাখবো, সবাই একটু খেয়াল করি। এই তথ্যটা নর্মালি কোনো বইয়ে দেয়া নাই, খুব কম বইয়ে দেওয়া রয়েছে। এই তথ্যটা একটু মাথায় রাখি। কি তথ্য? কর্মধারয় সমাসটা আসলে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কি? সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় এবং লাস্ট যেটা রয়েছে
উপ উপমামূলক কর্মধারায়, এটা একটু আমরা মাথায় রাখবো, উপমামূলক কর্মধারায়। অনেক বইয়ে কিন্তু এটার প্রকার দেয়া নাই, হ্যাঁ, এই জন্য একটু বললাম যে এটা একটু তথ্যটা মাথায় রাখবেন। যারা নতুন করে ক্লাস করছেন বা আমাদের বইটা যারা ক্রয় করেননি, আপনারা এইটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আমাদের ক্লাসগুলো পিডিএফ নোট সবগুলো নেবেন, সেক্ষেত্রে আমাদের স্লাইডে প্রথমে যে বইটা দেওয়া ছিল অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক নামে, ওই বইটা ক্রয় করলেই কিন্তু আপনি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু এই পিডিএফ বা এই তথ্যগুলো খুব সহজেই ডাউনলোড করে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। আচ্ছা, আর যারা ক্রয় করেনি তারা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে কি জানলাম, কর্মধারায় সমাজকে প্রধানত তিন ভাগে, একটা সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায় এবং উপমামূলক কর্মধারয় সমাস। তো এখন কথা হচ্ছে এই উপমামূলক কর্মধারয় সমাসকে কিন্তু মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, যেখান থেকেই সবচেয়ে বেশি পরীক্ষায় কিন্তু এসে থাকে। আমরা জানি যে উপমিত, উপমান এবং রূপক, এই তিন জায়গা থেকেই মূলত সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। আমি যদি বলি যে সমাস অধ্যায় থেকে সমাসের যে প্রকারগুলো রয়েছে, দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়, বহুব্রী, তো সবগুলো মিলিয়ে যদি সব থেকে বেশি যেই প্রকার থেকে আসে সেটা হচ্ছে কর্মধারা এবং তৎপুরুষ থেকে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখি। তো এই কর্মধারায়ের ভিতরে আবার সব থেকে যেটা বেশি আসে সেটা কিন্তু মূলত এই তিন জায়গা থেকে, অর্থাৎ উপমান, উপমিত এবং রূপক। আর এইটা কিসের প্রকরণ? এটা মূলত হচ্ছে উপমামূলক কর্মধারয় সমাসেরই একটা প্রকার, বা এই উপমামূলক কর্মধারয় সমাসকে আমরা তিন ভাগে ভাগ করলাম, উপমান, উপমিত এবং রূপক। তো এখন এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমে আমরা জেনে আসছি, প্রথমে আমরা জেনে আসছি কি, যে সাধারণ কর্মধারয় সমাসের ক্ষেত্রে বা কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা চারটা বিষয়ের মাধ্যমে মূলত হয়ে থাকে। নাউনের সাথে অ্যাডজেটিভ বা বিশেষণের সাথে বিশেষণ, হ্যাঁ, তার ঠিক অপোজিটটা, তারপর দুইটাই বিশেষণ বা দুইটাই অ্যাডজেটিভ বা বিশেষ্য। আচ্ছা, তো এখন এই মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্য সকল সমাসকে কর্মধারয় বলে। তাহলে এই যে মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক আছে, তার মানে এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো এগুলো যখন আমরা জানবো তখন কিন্তু অটোমেটিক্যালি এই সাধারণ কর্মধারয় সমাসটা বুঝতে পারবো। তারপর একটু খেয়াল করি যে সমাসবদ্ধ শব্দে বিশেষ্য এবং বিশেষণের অবস্থান অনুসারে কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে। সেগুলো একটু উদাহরণ এখানে রয়েছে। কি কি? দুটাই হচ্ছে কি, দুটাই হচ্ছে এ প্লাস এ, অর্থাৎ অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ বা বিশেষণ, এ প্লাস হচ্ছে এন, অ্যাডজেটিভ প্লাস হচ্ছে কি নাউন বা বিশেষ্য। তাহলে এখানে পূর্বপদ, এখানে খেয়াল করি নববধূ হচ্ছে একটা শব্দ, এখানে পূর্বপদটা হচ্ছে কি নব এবং বধূ, তাই না? পূর্বপদ পরপর। তাহলে এখানে বিশেষ নব মানে কি, নব মানে হচ্ছে নতুন বা হচ্ছে কি একটা দোষগুণ সংখ্যা পরিমাণ, অ্যাডজেটিভ বোঝাচ্ছে বা বিশেষণ বোঝাচ্ছে, এবং পরে বধূ মানে হচ্ছে কি একটা নাম, নাউন। তাহলে এখানে বিশেষণ এবং বিশেষ্যের মাধ্যমে যে সমাসগুলো হয়ে থাকে সেটা মূলত এই সাধারণ কর্মধারয়ের মধ্যে পড়ে। আচ্ছা, তারপর কি রয়েছে? পূর্ণচন্দ্র, ছিন্নপত্র, মহর্ষি, সৎকর্ম। সৎটা হচ্ছে কি অ্যাডজেটিভ যোগ নাউন বা বিশেষণ যোগ নাউন। তো এই বিষয়গুলো আমরা একটু খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। তো পরবর্তীতে খেয়াল করি বিশেষ্যর সাথে কিন্তু বিশেষণ, অর্থাৎ নাউনের সাথে হচ্ছে কি অ্যাডজেটিভ। এখানে উদাহরণের মধ্যে রয়েছে চাল ভাজা, তেল পড়া, মাছ ভাজা, লঙ্কা বাটা, ডিম শুদ্ধ, পানি পড়া। তো এই উদাহরণগুলো জাস্ট একটু নিয়মটা পড়ে জাস্ট একটু রিডিং করে নেবেন। হ্যাঁ, হচ্ছে বিষয়, নিয়মগুলো আগে জানতে হবে। তারপর কি রয়েছে? বিশেষণের সাথে বিশেষণ, দুইটা বিশেষণ, সুস্থ সবল, সুস্থ একটা বিশেষণ এবং সবল, সুস্থ সবল, তাই না? তারপর গণ্যমান্য, অম্ল, মধুর, এই সবগুলো কিন্তু বিশেষণের সাথে বিশেষণের যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে। তারপর শেষে রয়েছে হচ্ছে কি বিশেষ্যর সাথে বিশেষ্য, অর্থাৎ দুইটা নাউন, নাউন এন প্লাস এন, অর্থাৎ নাউন প্লাস নাউন। যেমন গুরুদেব, এখানে গুরু এবং দেব, গিন্নিমা, দুইটা হচ্ছে নাউন। খোকা বাবু, যে খোকা সে বাবু। পরপুরুষ, যে পর সে পুরুষ, সে মানুষ, পুরুষ মানুষ। দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর। তো এই সবগুলো বিষয়গুলো আমরা একটু জাস্ট দেখে নেব, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে, মজার জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে আমরা জানবো যে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের একটু তফাৎ আছে, সেই তফাৎটা একটু আমরা জানার চেষ্টা করব। আমরা যখন কিন্তু যে সমাসটা পড়ি সেই সমাসটা বুঝি, বাট যখন সবগুলো এক জায়গায় করা হয় তখন কিন্তু আমাদের সেই সমাসটা নির্ণয় করা একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে একটু জানতে হবে কোনটা আসলে কোন সমাস। তারপর তো আমি সমাসের যে প্রকার রয়েছে সেই প্রকারের মধ্য থেকে ডিপলি
অ্যান্সার করতে পারবো। তো এখন দ্বন্দ্ব সমাস এবং এখানে কর্মধারয় সমাস, এই দুইটা সমাস নিয়ে আমরা একটু দেখব। জাস্ট একটা নিয়ম, এই নিয়মটা একটু মাথায় রাখি। এই নিয়মটা 1 নাম্বার নিয়ম, প্রথমে রয়েছে হচ্ছে নিয়ম, এটা একটু আমরা মাথায় রাখবো। সেই নিয়মটা হচ্ছে কি, এখানে দুইটা ছবি থাকবে। জাস্ট খেয়াল করে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি থাকবে, দুইটা ছবি, পিকচার থাকবে, দুইটা বস্তু থাকবে এবং দুইজনকে বোঝাবে। এক কথায় ডাবল মিনিং করবে, দুইটা বস্তু থাকবে, দুইটা ব্যক্তি থাকবে বা দুইটা পিকচার থাকবে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি রয়েছে, এখানে একটা ছবি বা একটা বস্তু বা একজনকে বোঝাবে, দ্যাটস ইট। অর্থাৎ দ্বন্দ্ব এবং কর্মধারয়ের মধ্যে পার্থক্য মূলত এইটাই। কর্মধারয়কে একজনকে বোঝাবে বা সিঙ্গে, সোজা কথা হচ্ছে এখানে এক আর এখানে হচ্ছে দুই, সেই দুইটা হইতে পারে ছবি, দুইটা বস্তু, দুইটা ব্যক্তি হইতে পারে। আর এক বলতে একটা ছবি হইতে পারে, বস্তু হতে পারে, ব্যক্তি হইতে পারে। তো এখন উদাহরণগুলো একটু খেয়াল করলে ক্লিয়ার হয়ে যাব। চাল ডাল, উদাহরণে রয়েছে চাল ডাল। চাল বলতে দুইটা বস্তুকে বোঝানো হচ্ছে এখানে, চাল এবং ডাল দুইটা বস্তু, তাই না? কিন্তু এ পাশে উদাহরণ থেকে দাদা ভাই, আমরা জেনেছি কি একটা হইতে হবে, সেটা বস্তু অথবা জিনিস বা ব্যক্তি। দাদা ভাই, দাদা ভাইকে কিন্তু আমরা অনেকে দাদা ভাই, দাদু ভাই, হ্যাঁ, এভাবে কিন্তু বলে থাকি না? তো এই যিনি দাদা তিনি কিন্তু ভাই, অর্থাৎ এই দাদা ভাইয়েরই নাম হচ্ছে একই জিনিস, নামটা শুধু একটু দাদার সাথে ভাইটা যোগ করে দিয়েছে, তাই না? তার মানে কি একটা জিনিস পাচ্ছি। আর এখানে কি রয়েছে, স্বর্গ নরক, দুইটা, স্বর্গ আলাদা জিনিস, নরক আলাদা জিনিস। এখানে দুইটা বস্তু বা দুইটা বিষয় রয়েছে। আর লাল চাল বলতে কি বোঝাই, এখানে কিন্তু একটাই বিষয়, একটাই বিষয় কিন্তু লাল চাল, তার মানে কি লাল যে চাল, অর্থাৎ একটা বস্তু বোঝাচ্ছে। যে বস্তুটা হচ্ছে চালের কালারটা কিন্তু লাল, কিন্তু কি আপনাকে যদি বলা হয় সাদা চাল বা লাল, নর্মালি তো চাল তো সাদাই হয়ে থাকে, তাই না? তো লাল চাল বা লাল চাল, চাল বলতে কি বোঝাচ্ছে এখানে, টিন বোঝাচ্ছে, ঘরের চালা, হ্যাঁ। আর যদি চালের কথা চিন্তা করি, চাল তো নর্মালি সাদা হয়, চাল তো আর কখনো লাল হয় না, হ্যাঁ। আমরা যে খাবারটা খাই ওইটা তো আর সাদা সারা লাল হয় না। কিন্তু লাল চাল, আমরা যদি চাল লাল যে চাল, টিনের চালা যদি চিন্তা করি, সাদা হইতে পারে, সবুজ হইতে পারে, তাই না? তো এখন কথা হচ্ছে লাল চাল বলতে কিন্তু ওই লাল চালটাকেই বোঝাচ্ছে। এখানে কিন্তু দুইটা বিষয় বা দুইটা বস্তু নাই, তাই না? দুইটা কিন্তু বস্তু নাই। রক্ত লাল, রক্ত কিন্তু কি একটা বিষয় বা একটা বস্তু, ওই রক্তের কালারটা কিন্তু লাল, কিন্তু বিষয়টা কিন্তু একটা, জিনিস কিন্তু একটাই। এখানে বলছে কি জিনিস হচ্ছে একটাই, বাট এখানে কিন্তু স্বর্গনরক দুইটা, এরকম হাড়ি পাতিল, এখানে কি দুইটা বস্তু বোঝাচ্ছে না, দুইটা জিনিসকে। পিতা পুত্র দুইটা বিষয় বা দুইটা ব্যক্তি, পিতা পুত্র দুইটা, বাট এখানে কি নববধূ, নববধূ বলতে কি আমরা কি নব হচ্ছে একজন, বধূ হচ্ছে আর একজন, আমরা কি এভাবে চিন্তা করি? যিনি নব সেটাই বধূ, তাই না? অর্থাৎ একজনকে নববধূ মানে কি, অর্থাৎ নব যে বধূ, অর্থাৎ একজনকে এখানে বোঝানো হচ্ছে বা নতুন বউকে বোঝানো হচ্ছে এখানে। টিনের চালা বা এখানে সহজ কথায় আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে নর্মালি হচ্ছে একটা ছবি বা একটা বস্তু বা একজনকে বোঝাবো। অর্থাৎ এই কর্মধারয় সমাসের ক্ষেত্রে যখনই চিন্তা আসবে তখন চোখ বন্ধ করলে কিন্তু সবসময় একটা বিষয় বোঝাবে, একটা বিষয় বোঝাবে। রক্তলাল, যতই রক্তলাল হোক, রক্ত এবং লাল দুটো কিন্তু আলাদা বোঝাচ্ছে না, একটা জিনিসই বোঝাবে, রক্তের কালার যেটাকে লাল বলা হয় এটা। আচ্ছা, তো এখন মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা আসলে কিভাবে চিনবো? খুব সিম্পল, ব্যাপারটা হচ্ছে যে কর্মধারয় সমাসের সমস্ত পদ, সমস্ত পদ কিন্তু আমরা এর আগে জেনে আসছি কোনগুলো সমস্ত পদ, এটা হচ্ছে সিংহটা হচ্ছে সমস্ত পদ, রাইট? সমস্ত পদ কিন্তু জেনে আসছি। তো সমস্ত পদের ব্যাস বাক্যর মধ্যপদের লোপ ঘটে, অর্থাৎ ব্যাস বাক্য হচ্ছে কোনটা, এর পুরোটাই হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্যর অপর নাম আমরা কি জেনেছি গত ক্লাসে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, রাইট? লোপ ঘটবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে হচ্ছে আমরা কি বলবো, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখন উদাহরণে যদি বলা হয় যে হাত মোজা, এখানে উদাহরণে রয়েছে হচ্ছে কি হাত মোজা। তো হাত মোজাটা আসলে কি বুঝি আমরা? এই হাত মোজা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কিভাবে মাথায় কি আসে, হাত সম্পর্কে চিন্তা আসে নাকি মোজা সম্পর্কে চিন্তা করি? খেয়াল করি। তো এখন এই হাত মোজাটা হাতে পরার মোজা, অর্থাৎ হাত কিন্তু পূর্বপদ আর মোজা হচ্ছে কি উত্তরপদ। উত্তরপদের অপর নাম আমরা কি জেনেছি গত ক্লাসে, পরপদ বা উত্তরপদ বা অন্তপদ বা শেষ পদ, অর্থাৎ শেষে যে পদটা থাকবে মূলত তাকে আমরা পরপদ বলবো বা উত্তরপদ বলবো। তাহলে এখানে হাত হচ্ছে পূর্বপদ এবং মোজা হচ্ছে পর্বপদ। তাহলে এই কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কি জেনেছি, পরপদটা প্রধান, অর্থাৎ পরপদকে মেইনলি বোঝানো হবে। পরপদ হচ্ছে কি মোজা, তাহলে হাতে পরার মোজা, তাহলে আমরা কি এখানে হাতটা কি খুব বেশি মেইন করছি নাকি মোজাটাকে হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে? আপনাকে যদি বলে হাত মোজা দাও, তাহলে আপনি হাতটাকে দিবেন নাকি হাত মোজাটা দিবেন? নিশ্চয়ই
এখানে হাত হচ্ছে পূর্ব এবং মোজা হচ্ছে কি পরপদ, অর্থাৎ হাত মোজা বলতে মোজাকে বোঝাইছে, এখানে হাতকে নয়। হ্যাঁ, হাতকে কিন্তু বোঝানো হয়নি। যাই হোক, তো উদাহরণের ক্ষেত্রে খেয়াল করি, সিংহাসন অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, তারপর কি জাদুঘর অর্থাৎ পরপদকে জাদুঘর। এখানে জাদু বলতে কিছু বোঝানো হয়, জাদুঘর বলতে কি এখানে ঘরকে মেইনলি বোঝানো হচ্ছে, অর্থাৎ জাদু পরিপূর্ণ ঘর। পরপদকে মেন করছে। বউ ভাত, তারপর কি বউ ভাত হচ্ছে বউ পরিবেশন করা ভাত। চাল কুমড়া, এখানে কি বলছে যদি বলে চাল কুমড়া, এখন চালে জন্মানো কুমড়া, চালে অর্থাৎ কি আপনার ঘরের যে চাল রয়েছে, অনেক সময় গ্রাম অঞ্চলে কি হয়, একটা কুমড়া গাছ বা একটা লাউ গাছ কি করা হয়, পাশেই একটা সুন্দর করে চালের উপর উঠিয়ে দিয়ে গাছ কিন্তু একদম উঠিয়ে যায়, তাই না, চালার উপরে কি হয় চাল কুমড়া। তো এখন কথা হচ্ছে আমরা কি চালটাকে মিন করছি, চাল কুমড়া বলতে কি চালের উপরে একটা কুমড়া ধরে আছে, সেজন্য কি আমরা চালটাকে ফোকাস করি, বা চালটা মাথায় আসে নাকি কুমড়াটা মাথায় আসে? নিশ্চয়ই চালে জন্মানো কুমড়া, অর্থাৎ চাল কুমড়াটাকে আমরা মাথায়, কুমড়াটাকে আমরা কিন্তু মাথায় আসে। একই রকম রাষ্ট্রনীতি, এই বিষয়গুলো কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাজ। স্মৃতিসৌধ, তো এখানে অল্প কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণের মাধ্যমে আশা করি বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। এখন খেয়াল করি যে উপমামূলক কর্মধারায় সমাস। উপমামূলক কর্মধারায় সমাসটা কি আমরা দেখব। আমরা নিশ্চয় জানি যে উপমামূলক কর্মধারায় সমাস হচ্ছে তিন প্রকার: উপমান, উপমিত এবং রূপক। সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো হয় এখান থেকে। তো এখন যে সমাসে পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ আমরা জেনেছি কি প্রথম যে পদটা, আর পরপদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দোষ গুণ বা বৈশিষ্ট্যর সাদৃশ্য বা তুলনা করা হয়, তাকে আমরা উপমামূলক কর্মধারায় সমাস বলতে পারি। সংজ্ঞাটা একটু মাথায় রাখতে পারি, সংজ্ঞাটা অনেক সময় আসতে পারে পরীক্ষায়। তো এখন এই যে তিন প্রকার রয়েছে, এই তিন প্রকারের বেসিক বিষয় জেনে আমরা একটু শর্ট বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তো উপমামূলক কর্মধারাকে ভালোভাবে জানার জন্য আমাদের নিচের শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে। কি কি? প্রথমে আমরা বেসিক জানবো, প্রথমে বেসিক জানবো যে উপমামূলক বা কি উপমান, উপমিত এবং রূপক জানার জন্য আমাদের বেসিক বিষয় কি জানতে হবে সেটা একটু খেয়াল করি। একজন কমেন্ট করেছেন, যাই হোক বুঝতে পেরেছি। হালিমা আক্তার বলেছেন টেকনিকটা দারুণ, জি ধন্যবাদ। আস্তে আস্তে বুড়া হয়ে যাব, জি আপনারা বুড়া হওয়ার দরকার নাই, নববধূ নিয়ে আসেন, বুড়া আশা করি হবে না। যাই হোক, তো এখন এই বিষয়টা একটু মাথায় রাখবো, এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এতদিন জেনেছি কি উপমান মানে কি, উপমান মানে হচ্ছে কি সত্য, উপমিত মানে মিথ্যা, এভাবে কিন্তু আমরা জেনে আসছি। বাট উপমিয়, এই উপমান জানার জন্য কিন্তু, সমাজ জানার জন্য আমাদের উপমান, উপমিয় এবং সাধারণ ধর্মটা, এই তিনটা বিষয় আমরা একটু ক্লিয়ার হয়ে নেব, সেটা একটু জানবো। কিরকম উপমানটা আসলে কি, সবাই একটু মনোযোগ দেয়, হ্যাঁ প্লিজ সবাই একটু আমরা খুব গভীর মনোযোগ দেই। এই বিষয়টা কিন্তু বেসিক জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু প্লিজ, সবাই একটু মনোযোগ দেই। খেয়াল করি উপমান। এখন উপমানটা আসলে কি, এখানে বলছে কি যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বা পরোক্ষ বলে, আর যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বা প্রত্যক্ষ বলে। তো এখন কথা হচ্ছে যে এই সংজ্ঞাটা বা এই লাইনটা কিন্তু একটু খুব ক্রিটিক্যাল। সংজ্ঞাটা বুঝলেও বাট মাথায় ভেতরে কিন্তু এই বিষয়টা প্রবেশ করে না, এটা আসলে কি মিন করতেছে এটা আমরা একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। খেয়াল করি, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বা পরোক্ষ বলে, আর যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বা প্রত্যক্ষ বলে। এইটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সংজ্ঞার ক্ষেত্রেও কিন্তু পরীক্ষায় আসে, সরাসরি হুবহু আসবে যে উপমানের সংজ্ঞা কি, উপমিতর সংজ্ঞা কি। তো সংজ্ঞা জানার জন্য কিন্তু বিষয় জানতে হবে। তো আমরা একটা উদাহরণ দেব, এই উপমান এবং উপমেয় এই দুইটা বিষয় জানার জন্য আমরা একটা উদাহরণ দেব, একটা গল্পের মাধ্যমে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে গল্পটা মাথায় রাখবেন। কীরকম গল্প সেটা? ধরুন সাপোজ আপনারা একটু আগে একজন কমেন্ট করেছেন বধূ কবে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি যেহেতু বধূ নিয়ে আসেননি, তো তারপরেও আমি বধূ বা বউ নিয়ে আসারও অ্যাডভান্স একটা চিন্তা করি। ওই যে বলে না যে গাছে কাঁঠাল গোফে তেল, অর্থাৎ বিয়ে করেনি বাচ্চা নিয়ে টেনশন বা বাচ্চা নিয়ে চিন্তা। তো যাই হোক, ওনার কমেন্টটা দেখে মাথায় একটা উদাহরণটা মাথায় আসলো, একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আপনি একজন বিবাহিত পুরুষ বা বিবাহিত একজন মহিলা, আপনার একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চা সাপোজ ধরুন ক্লাস 1 বা 2 পড়ে। হ্যাঁ, তো যাই হোক এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আপনারা হয়তো মনে করছেন যে স্যার আমি তো বিয়েই করিনি, বাচ্চা কিভাবে আসবে? ডেফিনেটলি তাই। তো জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমরা এই গল্পটা একটু মাথায় রাখবো। কীরকম? সাপোজ আপনার বাচ্চা একটা মেয়ে, আপনার একটা মেয়ে আছে, সে ক্লাস 2 পড়ে। এখন সে পরীক্ষার মধ্যে সাপোজ 500 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, সে পরীক্ষার মধ্যে রেজাল্টে ফার্স্ট হয়েছে।
রেজাল্টে ফার্স্ট হয়েছে, কিন্তু 500-র মধ্যে পেয়েছে কত? 400 মার্ক। 500-র ভিতরে 400 মার্ক পেয়ে এই 500 নাম্বারের মধ্যে 400 নম্বর পেয়ে কিন্তু আপনার মেয়ে হচ্ছে কি হয়েছে? ফার্স্ট হয়েছে পরীক্ষাতে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, আপনার মেয়ে ফার্স্ট হয়েছে। ঠিক পাশের একটা বাসার বা পাশের আরও এক আত্মীয়ের, তার মেয়ে কিন্তু ক্লাস 5-এ পড়ে, সেও কিন্তু ফার্স্ট হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে নাম্বার পেয়েছে কত? 500-র মধ্যে 450, আর আপনার মেয়ে পেয়েছে হচ্ছে 400। অর্থাৎ দুইজনই যদিও ফার্স্ট হয়েছে বা দুইজনের রোলই এক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার মেয়ে 400 নম্বর পেয়েছে, আর সে পেয়েছে বা পাশের বাসার যে মেয়েটা বা মহিলাটা বা যেই বাচ্চাটা, সে পেয়েছে হচ্ছে 450 পেয়ে ফার্স্ট হয়েছে। তো এখন আপনার যে মেয়েটা, আপনার যে মেয়ে, এটা একটু খেয়াল করে, আপনার যে মেয়ে, তাকে তুলনা করতেছেন কার সাথে? পাশের বাসার একটা মেয়ের সাথে। যদিও সেই তুলনাটা করা মোটেও উচিত না, হ্যাঁ, মোটেও উচিত না, বাট সেই দিকে আমরা যাচ্ছি না। তাহলে আপনি শুধু এভাবে চিন্তা করেন যে আপনি একজন বিবাহিত পুরুষ অর বিবাহিত মহিলা, আপনার একটা ছোট্ট বাচ্চা আছে, সে ক্লাস 2-এ পড়ে এবং সে ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং কিন্তু 500-র মধ্যে 400 নম্বর পেয়েছে। বাট পাশের বাসার একটা মেয়ে, সে পেয়েছে 500-র মধ্যে 450, আপনার মেয়ের থেকে একটু ভালো মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে। তো এখন আপনি যখন অন্য মেয়ের সাথে তুলনা করছেন, জাস্ট এটা মাথায় রাখেন। তো একটু এটা হচ্ছে মূলত বিষয়। এখন আপনি একটু খেয়াল করুন তো, মেয়ে, উপমেয়ে। এখন মেয়ে বলতে আসলে কি বোঝায়? মেয়ে, তাই না? বানানের ক্ষেত্রে একটু খেয়াল করুন, এখানে একটু বানানের দিকে লক্ষ্য করি তো। উপমান এবং উপমেয়, এ বানানের ক্ষেত্রে কিন্তু উপমান, একটা বানান হচ্ছে উপমান, আর একটা বানান হচ্ছে কি? একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয়, মেয়। তো এখন এই মেয় বানানটা কি অনেকটা মেয়ের মতো মনে হয় না? খেয়াল করি, মেয় বানানটা কি? এখানে মেয়ে একারের সাথে যদি আমি এভাবে লিখি, তাহলে কি অন্তুস্ত অ দেয়, তাহলে একটা মেয়ে হয় না? তাহলে একটু খেয়াল করুন তো। তো এখন সাপোজ ধরেন উপমেয়, আপনার মেয়ের সাথে কিন্তু অন্যজনের তুলনা করেছেন, তার মানে আপনার হচ্ছে মেয়ে, এই মেয়েটা হচ্ছে নিজের মেয়ে যেটা, অর্থাৎ মেয়ে, ওই উপমেয় হচ্ছে কি? মূলত হচ্ছে প্রত্যক্ষ। উপমেয়টাই হচ্ছে অর্থাৎ আপনার যিনি মেয়ে, সে হচ্ছে প্রত্যক্ষ। মেয়ে বানানোর ক্ষেত্রে কিন্তু এই উপমেয়র সাথে অনেকটাই মিল। সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন যে যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় বা প্রত্যক্ষ। যাকে তুলনা করছেন, অর্থাৎ আপনার মেয়েকে তুলনা করছেন, আপনার মেয়ে হচ্ছে যাকে তুলনা করছেন, অর্থাৎ আপনার মেয়েকে তুলনা করছেন, এটার নাম হচ্ছে প্রত্যক্ষ বলে। আর যার সাথে তুলনা করছেন, যার সাথে তুলনা করছেন, সেটাকে বলা হয় উপমান বা হচ্ছে পরোক্ষ। উপমান বা হচ্ছে পরোক্ষ। যদিও এইটা আসলে সেইভাবে সমাসের মধ্যে পড়ে না, জাস্ট আপনি এই উপমেয় এবং উপমান এই দুইটা বোঝার জন্য কিন্তু আমি মূলত এই উদাহরণটা দিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্যাটস ইট। এটা কিন্তু মেয়ে, এটা কিন্তু কোনো সমাসের মধ্যে না, হ্যাঁ, জাস্ট একটু বোঝার জন্য উপমেয় কি আর উপমান কি এইটা বোঝার জন্য কিন্তু এই কথাটা মূলত হচ্ছে বলা। তাহলে উপমেয় হচ্ছে আপনার মেয়ে, মেয়ে বানানোর ক্ষেত্রে মেয়র সাথে কিন্তু মিল রয়েছে। তার মানে কি? আপনার যিনি কাছে, অর্থাৎ আপনার মেয়ের সাথে তুলনা করছেন অন্যজনের, তাহলে তাহলে প্রত্যেক কথা যাকে তুলনা করছেন, আপনার মেয়েকে যাকে তুলনা করছেন সেটা হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করছেন সেটা হচ্ছে উপমান বা হচ্ছে পরোক্ষ। তো এখন এই উপমান বা পরোক্ষের একটা সাধারণ ধর্ম থাকবে কি? পূর্বপদ এবং পরপদের গুণ বা ধর্মকে সাধারণ ধর্ম বলবে। এখন কথা হচ্ছে, সাধারণ ধর্ম হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ, এই সাধারণ ধর্মটা আমরা একটু পরে কিন্তু উদাহরণের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো। এখন উপমান কর্মধারয় সমাসটা একটু খেয়াল করি। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই উপমেয় এবং উপমান এই বিষয়টা জানাটা আমাদের খুবই জরুরি। তার মানে কি? উপমেয়র আরেক নাম হচ্ছে কি? প্রত্যক্ষ। এটা একটু মাথায় রাখবো, উপমেয় বা প্রত্যক্ষ, অর্থাৎ যাকে তুলনা করছেন আর যার সাথে তুলনা করছেন ওটা হচ্ছে কি? পরোক্ষ। এখন উপমান কর্মধারয় সমাসটা কি? এটা একটু আমরা খুব সহজে বেসিকভাবে জানবো। আমরা আগে বেসিক জানবো, তারপরে শর্টকাটে যাবো। বেসিকটাকে খেয়াল করি। আমরা সবাই জানি উপমান অর্থ কি? উপমান অর্থ কি? তুলনীয়। উপমান অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। এই যে তুলনীয় বস্তু, এখন প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। এই সংজ্ঞাটাকে মাথার উপর দিয়ে যাচ্ছে না? কিন্তু আপনি একটু মাথায় রাখেন তো, এই গল্পটা মাথায় রাখেন তো, যে আপনার মেয়ের কথা চিন্তা করেন তো। খেয়াল করি, প্রত্যক্ষ কোনো মেয়ে, প্রত্যক্ষ কোনো বস্তুর মানে কি? প্রত্যক্ষ বস্তু মানে কি? এটা উপমেয়। প্রত্যক্ষ মানে কি? আপনার মেয়ে, মানে উপমেয়। উপমেয়রই কিন্তু আরেক নাম হচ্ছে কি? প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু, পরোক্ষ কোনো বস্তু বলতে কি বোঝাচ্ছে এখানে? উপমান বা পরোক্ষ বস্তুর তুলনা করলে এই প্রত্যক্ষ বস্তু, অর্থাৎ আপনার মেয়ের যে বিষয়টা, প্রত্যক্ষ বস্তুর
প্রত্যেক বস্তুটিকে বলা হয় হচ্ছে উপমেয়। খেয়াল করছে কি? আর যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় হচ্ছে উপমান। আর উপমান এবং উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। এখন কি সেই ধর্ম একটু খেয়াল করি। তার আগে একটা উদাহরণ দেখি। এখানে বলা হচ্ছে কি, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ বা ভ্রমর কৃষ্ণকেশ। এখানে ভ্রমর হচ্ছে উপমান এবং কেশ হচ্ছে উপমেয়। আর কৃষ্ণত্ব হচ্ছে কি সাধারণ ধর্ম। আর খেয়াল করে, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস তাকে আমরা উপমান কর্মধারায় সমাস বলবো। এখন একটু খেয়াল করে, বরফ শীতল, বরফের ন্যায় হচ্ছে শীতল। এখন একটু আমরা খেয়াল করব সাধারণ ধর্মটা কি একটু খেয়াল করব। আমরা উপমেয় জানলাম কি, যাকে তুলনা করা হয়, আর উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হয়, এটা কিন্তু জানলাম। তাহলে যাকে তুলনা করা হয় উপমেয় বা প্রত্যক্ষ, আর যার সাথে হচ্ছে উপমান বা পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ বস্তু পরোক্ষ বস্তুর সাথে যে তুলনার বিষয় এরকম। আর একটা সাধারণ ধর্ম থাকবে। সাধারণ ধর্ম হচ্ছে কি, শীতল হচ্ছে কি সাধারণ ধর্ম, বরফের ন্যায় শীতল। তাহলে এখন খেয়াল করি, চন্দ্র স্নিগ্ধ, এখানে চন্দ্রনের মতো হচ্ছে কি স্নিগ্ধ। বা যদি বলে অরুণ রাঙ্গা, অরুণের মতো হচ্ছে কি রাঙ্গা, রাঙ্গা মানে হচ্ছে লাল। তারপরে এখানে শীতল মানে কি, শীতল মানে হচ্ছে ঠান্ডা না, একটা ধর্ম বোঝাচ্ছে। শীতল মানে হচ্ছে একটা ঠান্ডা, ঠান্ডার যে বৈশিষ্ট্য বা ঠান্ডার যে ধর্ম। আর সাধারণ ধর্ম, তারপর কি চন্দন স্নিগ্ধ, চন্দনের মতো স্নিগ্ধ। তারপর কি কোমল, রাঙ্গা, রাঙ্গা বলতে লাল বোঝাচ্ছে, তাই না? রক্ত কোমল, এখানে কোমল বোঝাচ্ছে। তো আরো যদি সহজভাবে বলি, কি নিচে খেয়াল করি, আরো যদি সহজভাবে বলি, সহজভাবে বললে যার মান বা ভ্যালু আছে সে হচ্ছে উপমান। আমরা আগে মেইনলি বিষয় হচ্ছে আমরা চিনব হচ্ছে উপমান আর উপমেয়, এই দুইটা আগে মেইন বিষয় আমাদের, এই দুইটা আগে চিনতে হবে আমাদের। এই দুইটা যদি আপনি চেনেন, উপমান আর উপমেয়, তাহলে কিন্তু আপনি যে কোনো বই থেকে জাস্ট একবার রিডিং পড়লেও ভেতর থেকে কিন্তু আপনি এমনি বুঝতে পারবেন যে আসলে খুব বেসিকভাবে কিভাবে নির্ণয় করা যায়। এই দুইটা জানবো। তাহলে সহজভাবে যদি বলা হয় যে যার মান বা ভ্যালু আছে তাকে হচ্ছে উপমান বলে, আর যার মানের সাথে যাকে তুলনা করা হয় তাকে হচ্ছে উপমেয় বলে। যেমন একটু খেয়াল করি, চন্দ্রমুখ শব্দে চন্দ্রের সাথে মুখকে তুলনা করা হয়েছে। এখানে চন্দ্রের হচ্ছে কি আছে, চন্দ্রের হচ্ছে ভ্যালুর সাথে মুখকে তুলনা করা হয়েছে। অর্থাৎ চন্দ্র হচ্ছে উপমান আর মুখ হচ্ছে উপমেয়, মুখ হচ্ছে উপমেয়। তো ব্যাপারটা হচ্ছে মুখটা হচ্ছে কি, এখানে কি বলছে, চন্দ্র হচ্ছে উপমান আর মুখ হচ্ছে উপমেয়। এখন লক্ষ্য করলে দেখা যায় আমাদের সামনে, একটু খেয়াল করি, যে কোনো ব্যক্তি থাকলে, এবার একটু মনোযোগ দেই, এবার আমরা একটু মনোযোগ দেই, যে কোনো ব্যক্তি যদি সামনে থাকে এবং সেই ব্যক্তির প্রশংসা করি, করে তার চেহারার চন্দ্রের সাথে তুলনা করি। সাপোজ ধরুন আপনার সামনে একজন ছোট বাচ্চা আছে বা কেউ একজন আছে, তার চেহারাটাকে আপনি তুলনা করছেন, হ্যাঁ, তাকে তুলনা করছেন বা তার চেহারাকে চন্দ্রের সাথে তুলনা করছেন। তো এই চন্দ্রমুখ শব্দে ব্যক্তির মুখ কিন্তু আমাদের সামনে আছে। চন্দ্রমুখ, মুখটা কি মানুষেরই তো মুখ হয়, তাই না? আর চন্দ্র তো সেই অনেক দূরে। তো আপনি একজনকে তার প্রশংসা করছেন চন্দ্রমুখ, তার মুখটা আসলে চন্দ্রের সাথে তুলনা করে, তো সেই ব্যক্তিটা কিন্তু আপনার সামনে। তাহলে চন্দ্রমুখ শব্দে ব্যক্তির মুখ কিন্তু আমাদের সামনে, অর্থাৎ প্রত্যক্ষ বস্তু সামনে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটাকে আমরা প্রত্যক্ষ বস্তু বলবো। প্রত্যক্ষ বস্তু বা উপমেয়। প্রত্যক্ষ বস্তুর আমরা আরেকটা অন্যভাবে উদাহরণ দিয়ে কি জেনেছি, এটা হচ্ছে উপমেয়। আর অন্যদিকে চন্দ্র কিন্তু আমাদের দৃষ্টির অনেক দূরে বা অনেক দূর বোঝাচ্ছে দৃষ্টিটা। বা আমরা কিন্তু উদাহরণ দিয়েছি অন্য অন্য একটা প্রতিবেশী, অন্য একটা ছোট বাচ্চার সাথে আমরা কম্পেয়ার করেছি। ঠিক এটাই হচ্ছে অনেক দূরে, সেটাকে বলা হয় হচ্ছে উপমান। তো এখন এই লাইনটা একটু খেয়াল করি, উপমান সমাসের ক্ষেত্রে সাধারণ ধর্মের সাথে, সাধারণ ধর্মের সাথে, যেরকম সাধারণ ধর্মটা কি, একটা সাধারণ গুণ থাকবে বা সাধারণ ধর্ম থাকবে। কীরকম আমরা জানছি কি, বরফ হচ্ছে কি ঠান্ডা, তাই না? তুষার শুভ্র, এরকম। তো রক্ত লাল, ঠিক আছে? তো এখন ওই উপমান, উপমান পদের ধর্মের সাথে, সাধারণ ধর্মের সাথে উপমান পদের সমাস, অর্থাৎ যে উপমান পদটি থাকবে সেই পদের সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকবে। এখানে রক্ত লাল, এখানে লালটা হচ্ছে কিন্তু একটা সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম। তাহলে এই যে বলছে এখানে সাধারণ ধর্মের সাথে উপমান পদের সমাস হয়, তা অর্থাৎ যে উপমান পদটি থাকবে সেই পদের সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকবে। তো এখন কথা হচ্ছে এত কিছুর পরেও বা এত কিছু বলার পরেও কিন্তু অনেকের মাথায় ঢুকবে না এই বিষয়টা। মানে একবার দুইবার বোঝার জন্য এই বিষয়টা হুট করে মাথায় ক্যাচ করবে না। আপনি বরং এক কাজ করবেন, ক্লাস করার শেষে আপনার কাছে যে বইটা থাকবে বা আপনি চাইলে একটু
ক্লাসটা আরেকবার এই জায়গাতে একটু ভিডিওটা দেখে আপনি বই নেবেন, হাতে বই নিয়ে একটু রিডিং পড়বেন, দেখবেন যে বইয়ের সাথে রিলেট করে আপনি এমনিতে বুঝতে পারছেন খুব সহজে। হ্যাঁ, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তারপরেও আমরা কিন্তু সহজভাবে জাস্ট আমরা বেসিকের কথা বলছি। এটা অনেকে কিন্তু আমরা এই উপমান উপমেয় বিষয়টা কিন্তু কেউই বেসিক ধরে নর্মালি খুব কমই পড়া হয়, বেসিকটা খুব কম জানা হয়। আমরা শুধু শর্টকাট মারি, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন যোগ নাউন বা সত্য মিথ্যা, এই টাইপের কিন্তু আমরা পড়ে থাকি নর্মালি। যাই হোক, বেসিক বিষয়টা আপনি একটু বই থেকে আরেকবার রিডিং দেখলে আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করি, আর উপমিতর একটু বিষয় খেয়াল করি। উপমিত সাধারণ গুণের উল্লেখ না করে, এখন কথা হচ্ছে আমরা সাধারণ গুণের কথা, এখানে এই উদাহরণটা একটু খেয়াল করি। এখানে বলছে কি, সাধারণ গুণের উল্লেখ না করে, সাধারণ গুণ থাকবে না বা সাধারণ গুণের উজ্জ্ব থাকবে। সাধারণ গুণ এখানে রক্তলাল, এটা হচ্ছে কি উপমান, রক্তলাল হচ্ছে উপমান, তাহলে রক্তের ন্যায় লাল, এই যে লালটা এখানে কিন্তু একটা রক্তের বৈশিষ্ট্য বা ধর্ম, একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে এটাই বলছে, সাধারণ গুণের উল্লেখ না করে বা একটা বৈশিষ্ট্য উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যাই হোক, এই বিষয়টা অনেকের মাথায় হয়তোবা একটু স্লোভাবে ঢুকবে, বাট একটু মাথায় রাখি, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে। আপনি বুঝুন আর না বুঝুন, বুঝে হোক না বুঝে হোক, এই সংজ্ঞাটা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞাটা হুবহু আসে, এটা একটু খেয়াল করব। এই সংজ্ঞাটা কিন্তু হুবহু আসে পরীক্ষায়, সরাসরি পরীক্ষায় উঠে দেওয়া হয়, ঠিক আছে, মাথায় রাখবো। আচ্ছা, তো সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্ত পদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। যাই হোক, এখন কথা হচ্ছে উপমেয় পদটি কিন্তু পূর্বে বসবে, উপমেয় পদটি হচ্ছে পূর্বে বসবে, যাকে তুলনা করা হয়। এখন আমরা একটু আগে জেনেছি চন্দ্রমুখ, এই চন্দ্রমুখের মধ্যে যাকে তুলনা করা হয় সেটা কিন্তু সামনে বসবে ব্যাসবাক্য। কিরকম? চন্দ্রমুখ বলতে আমরা মুখটাকে হচ্ছে উপমেয় হিসেবে চিন্তা করেছি, অর্থাৎ উপমেয় যদি হয় মুখ, তাহলে এই মুখটা হচ্ছে কি, এই পদটি হচ্ছে যাকে তুলনা করা হয়, অর্থাৎ মুখকে তুলনা, অর্থাৎ এই মুখটা হচ্ছে প্রথমের দিকে বসবে ব্যাসবাক্যের ক্ষেত্রে। সেই হিসেবে কিন্তু এটা চন্দ্রমুখটা মুখ চন্দ্রের ন্যায় হয়েছে এটা। আর পরবর্তীতে সিংহ পুরুষ, খেয়াল করি, সিংহ পুরুষ। এখন এখানে কিন্তু কোনো সাধারণ ধর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন একটা বিষয় হচ্ছে সিংহ পুরুষ, সিংহ পুরুষ সিংহের নাই। এখন এইটা কিন্তু, এই পুরুষটা কিন্তু প্রথমে বসছে কেন? এই পুরুষটাকেই হচ্ছে আমরা বলছি যে উপমেয়, এই পুরুষের সাথে কিন্তু আমরা তুলনা করছি, এই পুরুষকে কিন্তু পুরুষের সাথে না, আমরা সিংহের সাথে তুলনা করছি পুরুষকে, অর্থাৎ আপনার মেয়েকে তুলনা করছি পাশের বাসার মেয়ের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক তাহলে এই পুরুষটাকে তুলনা করছি হচ্ছে সিংহের সাথে, পুরুষটাকে তুলনা করছি সিংহ, অর্থাৎ এই পুরুষটা হচ্ছে উপমেয় আর সিংহটা হচ্ছে উপমান। তো এখন এই পূর্বপুরুষ আর হচ্ছে কি পরপুরুষ, তাহলে পূর্বপদ এবং পরপদ, তাহলে এখানে কিন্তু এই প্রাধান্য পাচ্ছে হচ্ছে পুরুষটাকে, তাহলে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, এটা কিন্তু এটাই বলছে যে উপমেয় যাকে তুলনা করা হয় পদটি হচ্ছে পূর্ব বসবে। তার মানে কি, এটা হচ্ছে পুরুষটা হচ্ছে উপমেয়। ঠিক একই রকম মুখ পদ্ম, মুখটা হচ্ছে উপমেয়, বদ্বীপ, ব হচ্ছে কি বয়ের মতো দ্বীপ, এটা হচ্ছে কি বদ্বীপ। বাহুলতা, বাহুলতা, বাহু হচ্ছে কি লতার মতো, তো এটা লতার সাথে তুলনা করা হচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই উপমান এবং উপমিতটা আমরা কিন্তু এভাবেও চিন্তা করতে পারি যে যদি সত্য হয়, যদি সত্য হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা উপমান বলতে পারি, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা উপমিত বলতে পারি, মিথ্যা। কিরকম? এখন ব্যাপারটা হচ্ছে এই সিংহ পুরুষ, সিংহ কখনোই কিন্তু পুরুষের মতো হয় না, সিংহ হচ্ছে একটা পশু আর পুরুষ হচ্ছে একটা ব্যক্তি, তাই না? তো এখন এই দুইটা কিন্তু তুলনা, তুলনা যদি করি এটা কিন্তু মিথ্যা একটা বিষয়। বা মুখ পদ্ম, মুখ কি কখনো পদ্মর মতো হইতে পারে? জাস্ট তুলনা করা বোঝাচ্ছে। হ্যাঁ, বদ্বীপ, বয়ের মতো দ্বীপ, ব কখনো দ্বীপের মতো হইতে পারে? পারে না। বা বাহু লতা, বা বাহু কখনো, বাহু মানে কি? বাহু মানে হচ্ছে হাত, হাত কি কখনো লতার মতো হইতে পারে? পারে না। অর্থাৎ এই সবগুলো বিষয় হচ্ছে মিথ্যা বোঝাচ্ছে, মিথ্যা যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা উপমিত বলতে পারি। তো এখন কথা হচ্ছে যে এই উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা নিয়মের বেসিক বিষয়টা হচ্ছে যে উপমেয় এবং উপমানটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে প্রথম সত্য। আর নর্মালি এই বিষয়টা, এই বেসিক বিষয় জেনে অনেকটাই সহজে কিন্তু বোঝা খুব মুশকিল বা কঠিন। এই জন্য কিন্তু আপনারা চাইলে শর্টকাট বা সহজ যে মেথডটা রয়েছে এখান থেকেও কিন্তু 70-80% সমাজ কিন্তু খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। তো পরীক্ষার জন্য মোটামুটি শর্টকাটের থেকেও আমরা কিন্তু পরীক্ষায় কমন ফেলাতে পারি, বা কমন কিন্তু খুব সহজে পরীক্ষা আসলে কিন্তু আমরা এগুলো নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে বাট বেসিকটা জানা থাকলে আমাদের জন্য আরও আনকমন বিষয়টাও কিন্তু আরও সহজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে রূপকের ক্ষেত্রে যদি বলি, উপমান এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা
করা হলে তাকে রূপক কর্মধারয় বলে। হ্যাঁ, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। তো এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ হচ্ছে পরে বসে এবং সমসমান হচ্ছে রূপ বসে। তো এখন কথা হচ্ছে উপমেয় আমরা জানলাম, উপমেয় হচ্ছে কোথায় বসবে? উপমেয় বসবে হচ্ছে আগে এবং উপমান বসবে হচ্ছে পরে। তো এখন ক্রোধানল, এখানে ক্রোধানল হচ্ছে ক্রোধ রূপ অনল। এখানে ক্রোধের সাথে অনল, অনলের তুলনা, বিষাদ রূপ সিন্ধু। বিষাদের সাথে কি, বিষাদ মানে কি দুঃখ বিষাদ, সিন্ধু হচ্ছে কি সমুদ্র, বিষাদ রূপ সিন্ধু তুলনা করা হচ্ছে। তারপরে মন রূপ মাঝি, মন মাঝি। তো এই রূপক কর্মধারয় সমাস মূলত কিন্তু আমরা কিভাবে করে থাকি নর্মালি, যে দৃশ্যমানের সাথে অদৃশ্যমান, অর্থাৎ একটা হচ্ছে দেখা যাবে আর একটা হচ্ছে দেখা যাবে না বা ধরা ছোঁয়ার বাইরে। কিরকম, এই যে মন মাঝি, মনটাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট মাঝিটাকে দেখা যায়, জানা যায়। জীবন স্রোত, জীবন নাম, জীবন বলতে আমরা কিছু বুঝি না। তারপর কি মন, মন রূপ মাঝি, হ্যাঁ মন মাঝি বা মন রূপ মাঝি। তারপর কি দেহ ঘড়ি, বিদ্যাধন, প্রাণ পাখি। তো এখন কথা হচ্ছে যে স্যার এখানে দেহ এবং ঘড়ি, দেহটাও তো ধরা যায়, ঘড়িটাও ধরা যায়, রাইট? তো এখন কথা হচ্ছে তাহলে একটা দৃশ্যমান এবং আরেকটা অদৃশ্যমান সাথে যদি তুলনা করা হয়, সাধারণত সেটা রূপক কর্ম দ্বারা হয়। কিন্তু এই দৃশ্যমান অদৃশ্যমান ছাড়াও কিন্তু দুইটা নাওনি ক্ষেত্রে বা দুইটা দৃশ্যমান হলেও কিন্তু সেটা রূপক হইতে পারে। কিন্তু মেইন সত্যটা হচ্ছে কি, মেইন সত্যটা হচ্ছে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারায়। অভিন্নতা কল্পনা বলতে আসলে আমরা কি বুঝি? অভিন্নতা কল্পনা বলতে হচ্ছে একই রকম বা একটার পরিপূরক। খেয়াল করি, এটা অভিন্নতা। এই দেহ ঘড়ি বলতে আসলে কি বুঝি? এই দেহ ঘড়ি আসলে কি বুঝি? দেহটা কিন্তু, দেহ বলতে এখানে কি বোঝাচ্ছে? শরীর। আর ঘড়ি বলতে আমরা কি বুঝি? ঘড়ি বলতে হচ্ছে আমাদের এখানে শরীরের মধ্যেও কি থাকে। আমরা যদি দেহটাকে ঘড়ির সাথে তুলনা করা হয়, এটা দেহ কিন্তু যখন ঘড়ি যেমন চলতে চলতে ব্যাটারি নষ্ট হয়ে গেলে হঠাৎ করে কি হয়ে যায়, ঘড়িটা নষ্ট হয়ে যায়। সাপোজ আপনার কাছে যে ঘড়িটা আছে, চলতে চলতে দেখবেন যে একদম টকটক টিক টিক করতে করতে হঠাৎ করে আর চলতেছে না। কেন? হঠাৎ করে তার ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য চলতেছে না। ঠিক একই রকম মানুষের যে শরীর, এই শরীরটাকেও আমরা দেহ ঘড়ির সাথে তুলনা করা হয়েছে। এটাই বোঝানো হচ্ছে দেহ ঘড়ি। এই যে অভিন্নতা কল্পনা করা অর্থে রূপক কর্মধারয়, অভিন্নতা কল্পনা করা হতে। তাহলে এই ঘড়িটা কি, যেরকম ঘড়িটার ব্যাটারি নষ্ট হওয়ার জন্য যেরকম হঠাৎ করে ঘড়িটা নষ্ট হয়ে যায়, সেরকম মানুষের যে দেহ ঘড়িটা, এই মানুষের দেহ ঘড়িটা হচ্ছে কি, মানুষের দেহ চলতে চলতে হঠাৎ করে একটা দুর্ঘটনায় সে কিন্তু মারা যেতে পারে। হ্যাঁ, মূলত এটাকে সাথে এটা কম্পেয়ার করা বোঝাচ্ছে বা অভিন্নতা বোঝাচ্ছে। হ্যাঁ, অভিন্নতা কল্পনা করা বোঝাচ্ছে। এক্ষেত্রে কিন্তু এটা রূপক কর্মধারায়। সত্য হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান হইলেই যে সবসময় হবে ব্যাপারটা এরকম না। সব দুইটা দৃশ্যমান হলেও কিন্তু রূপক হইতে পারে, বাট নর্মালি 80 বা 90% রূপক কর্মধারায় কিন্তু অদৃশ্য বা দৃশ্য, অদৃশ্যের সাথে দৃশ্য বা দৃশ্যের সাথে অদৃশ্যের সাথে হচ্ছে কি হবে, অর্থাৎ অদৃশ্যের সাথে দৃশ্য, অর্থাৎ ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার সাথে তুলনা করা হচ্ছে রূপক। এটা ছাড়াও কিন্তু এটা 80% মোটামুটি ওইভাবে কাভার হয়। কিন্তু মেইন নিয়মটা হচ্ছে অভিন্নতা কল্পনা করা হলেও কিন্তু রূপক কর্মধারায়। এই অদৃশ্য দৃশ্য নিয়মটা কিন্তু সবসময় নাও কার্যকর হইতে পারে। এটাই হচ্ছে তার বিষয়। তো এখানে আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো আমরা একটু দেখব। তো এখন মূলত এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটার মূলত সামারি বা খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারবো সেটা একটা সামারি দেখব। আচ্ছা, তো এখন উপমান, উপমিত এবং রূপক, এই যে পড়লাম বা জানলাম, উপমেয় কি, উপমান কি, এই বিষয়গুলো সবগুলো একসাথে যদি আমরা চিন্তা করি খুব সহজে, নর্মালি আমরা এখন বর্তমানে যেভাবে চিন্তা করি বা যেভাবে পড়ি সেটা একটু দেখব। উপমানটা হচ্ছে কি, উপমান পদে সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, পরপদে পূর্বপদের গুণের কথা উল্লেখ থাকে, ফলে উভয় পদ সত্য প্রকাশ পায় বা অর্থাৎ সত্য হয়। যেমন উদাহরণ এখানে কিন্তু দেয়া রয়েছে। তো এখানে দেয়া রয়েছে কি, বরফ শীতল, অর্থাৎ বরফের ন্যায় শীতল, বা এখানে বরফ কিন্তু শীতল, একটা শীতল হবে, এটাই স্বাভাবিক, অর্থাৎ এটা একটা সত্য ধর্ম। তাহলে সহজ কথায় যদি আমরা বুঝি, সহজ কথায় যদি বুঝি, একটা হচ্ছে নাউন যোগ অ্যাডজেক্টিভ থাকবে, আর একটা হচ্ছে সত্য বা কি থাকবে, উভয় পদে দৃশ্যমান থাকবে, সত্য থাকবে এবং উভয় পদে দৃশ্যমান থাকবে। এখন উদাহরণগুলো খেয়াল করি। উপমান হচ্ছে সত্য থাকবে বা নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে। এখন দুধ হচ্ছে কি, দুধ হচ্ছে নাউন, আর দুধ যে সাদা হয় সেটা কি, সাদা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটা আমরা পাচ্ছি। এখন সত্য আর
দৃশ্য উভয় পাশে দৃশ্যমানের কথা চিন্তা করি, আমরা দুধকেও কিন্তু দেখতে পাই, সাদাও দেখতে পাই, তার মানে কি উভয় পাশে দৃশ্যমান। এবং এটা কিন্তু দুধ কিন্তু সাদাই হয়, তার মানে কি এটা হচ্ছে সত্য বাক্য। যদি সত্য হয় দুধ হচ্ছে কি দুধের মতো সাদা, এটা হচ্ছে কি হবে উপমান। আবার কি রক্ত কিন্তু লালই হয়, এটাও কিন্তু সত্য। রক্তটা হচ্ছে কি এখানে নাউন, আর লালটা হচ্ছে কি অ্যাডজেটিভ, তাই না? তারপর কি এটা কিন্তু সত্য, উভয় পাশে হচ্ছে সত্য, এবং দুটাই কিন্তু আমরা কি দেখতে পাই দৃশ্যমান। তার মানে কি রক্তের মতো হচ্ছে লাল, এটাও সত্য প্রকাশ পাচ্ছে। পরবর্তীতে হচ্ছে কি তুষার শুভ্র, তুষার কিন্তু সবসময় কি হয়, তুষার মানে হচ্ছে কি ওই যে যেগুলো আসলে বিদেশে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নর্মালি যে তুষারগুলো পড়ে সাদা বরফ জমা হয়, তার মানে কি তুষার শুভ্র মানে হচ্ছে সাদা, তুষারের ন্যায় সাদা, তার মানে এটা কি সামনেটা হচ্ছে নাউন, পরেরটা হচ্ছে অ্যাডজেটিভ, তাই না? তার মানে এবং এটা হচ্ছে সত্য। তাহলে সত্য যদি হয় এবং আমরা যদি কি করি দৃশ্যমান হয়, দুইটাই দৃশ্যমান, সেক্ষেত্রে আমরা কি জানলাম উপমান। আবার শস মানে কি, শস মানে হচ্ছে খরগোশ, আর ব্যস্ত মানে হচ্ছে লাফালাফি করে সবসময়, খরগোশ তো নর্মালি লাফালাফি করে, তাই না? এটা হচ্ছে কি একটা সত্য বাক্য। তার মানে শস মানে খরগোশ মানে হচ্ছে একটা নাউন, আর ব্যস্ত মানে হচ্ছে বিজি মানে এটি অ্যাডজেটিভ, তাই না? অ্যাডজেটিভ। তাহলে শশকের মতো ব্যস্ত, ভ্রমর কৃষ্ণ, হ্যাঁ ভ্রমর তো সবসময় কৃষ্ণই হয়, কালোই হয়, তাই না? তো এই বিষয়গুলো তারপর কি পান্না সবুজ, পান্নার মতো সবুজ, সিঁদুর রাঙ্গা, এই সিঁদুর কিন্তু কি হয় লাল হয়ে থাকে, তুষার কি হয় ধবল হয়ে থাকে মানে কি সাদা, অরুণের মতো রাঙা, অরুণ মানে হচ্ছে সূর্যের মতো লাল, রাঙা অরুণ মানে হচ্ছে সূর্য, আর রাঙা মানে হচ্ছে লাল, তাহলে অরুণটা হচ্ছে কি নাউন সূর্য, রাঙাটা হচ্ছে কি অ্যাডজেটিভ, কেন লাল একটা রং বোঝাচ্ছে। তার মানে কি যদি আমরা নিয়ম জানলাম কি উপমিতর ক্ষেত্রে সেটা উপমানের ক্ষেত্রে নিয়ম জানলাম হচ্ছে নাউন এবং অ্যাডজেটিভ থাকবে, সত্য এবং উভয় সত্য হবে এবং উভয় পদে কি হবে দৃশ্যমান হবে। মূলত এইটাই হচ্ছে এই নিয়মের মাধ্যমে মূলত আমরা 80 থেকে 90% এই উপমান উপমিতগুলো কারেক্ট করতে পারবো। আর অতিরিক্ত যেগুলো থাকবে যারা খুব ডিপলি পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বেসিক নিয়মটা জানলে আপনার জন্য আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপর একটু খেয়াল করি উপমিত। উপমিতটা হচ্ছে কি এই যে এখানে অনেক কিছুই লেখা রয়েছে, অনেক বিষয় দেওয়া রয়েছে, বাট একটা বিষয় খেয়াল করি, একটা হচ্ছে মিথ্যা হবে, মিথ্যা মিথ্যা হবে। আর একটু কি আর বাকি নিয়ম কি, একটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি নাউন যোগ নাউন হবে, দুই পাশেই নাউন থাকবে বা দুই পাশে বিশেষ্য থাকবে, এবং এটা হচ্ছে মিথ্যা হবে এবং উভয় পদেই হচ্ছে কি হবে দৃশ্যমান বা দেখা যাবে। কিরকম সিংহ এবং পুরুষ দুটাই কিন্তু নাউন, এই যে নাউন প্লাস নাউন, তার মানে কি একটা নাউন 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 যোগ নাউন, সিংহ এবং পুরুষ, সিংহটা হচ্ছে পূর্বপদ, পুরুষটা হচ্ছে পরপদ, দুইটাই হচ্ছে নাউন, এবং সিংহ কখনোই পুরুষ হইতেই পারে না, একটার সাথে তুলনা, উপমান উপমেয় মানে হচ্ছে তুলনা করা। তাহলে আমরা তুলনা যদি করি তাহলে মানুষকে কখনো সিংহের সাথে কেন তুলনা করতে যাবো আমরা? তার মানে কি এটা হচ্ছে একটা মিথ্যা, পুরুষ কি কখনো সিংহের ন্যায় হতে পারে? হইতে পারে না। কিন্তু এখানে একটা উজ্জ্বল রয়েছে কি সিংহের মতো শক্তিশালী হইতে পারে, সিংহের ন্যায় বলতে বোঝাচ্ছে এখানে সিংহের মতো শক্তিশালীর কথা বলা হয়েছে। তারপর কি বলা হচ্ছে মুখ পদ্ম, মুখ মানে কি নাউন, পদ্ম মানে হচ্ছে নাউন, এবং মুখ এবং পদ্ম দুইটাই কিন্তু দৃশ্যমান, তাই না? বদ্বীপ বয়ের মতো দ্বীপ, বাহুলতা, আমরা একটু আগে কিন্তু এই উদাহরণগুলো দেখে আসছি, ওলকপি, ওলের মতো কপি। তো এখন কথা হচ্ছে যে ওলের মতো কপি দেখালেও এটা কি আসলে সত্য? না, মিথ্যা, মিথ্যা। তাহলে মিথ্যা যদি হয় তাহলে সেটা হচ্ছে কি উপমান। একটু মাথায় রাখি ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা অনেকের কাছে আমাদের গোলায় যায়, সত্য হচ্ছে উপমান আর মিথ্যা হচ্ছে উপমিত। এটা হচ্ছে কি জানলাম নাউন যোগ অ্যাডজেটিভ জানলাম, আর এটা হচ্ছে নাউন যোগ নাউন, দুইটাই কিন্তু নাউন। তো এখন কথা হচ্ছে এই সত্য এবং মিথ্যা নর্মালি কিন্তু আমাদের পরীক্ষার সেন্টারে গোলায় যায়, যে হয়তো বা মিথ্যাটা আমি উপমানের মধ্যে দেই আর সত্য দেয় হচ্ছে উপমিতর মধ্যে। তো এই বিষয়টা আমরা গোলায় ফেলি এবং পরীক্ষার সেন্টারে কিন্তু মনে থাকে না, মাথা গোলায় যায়। তো এটা এটা মনে রাখার একটু সহজ, আপনারা এভাবে মনে রাখতে পারেন। সাপোজ ধরুন মিতু নামে একটা মেয়ে, সাপোজ মিতু নামে একটা মেয়ে, একজনের নাম হচ্ছে মিতু, মিতু, হ্যাঁ মিতু হচ্ছে কি করে নর্মালি, সাপোজ এটা কিন্তু আমি কাউরে দোষ দিচ্ছি না, জাস্ট মনে রাখার ক্ষেত্রে মজা করে কিন্তু আমি কথাটা বলছি। সাপোজ ধরুন মিতু, নর্মালি মেয়েরা সাধারণত কি করে মিথ্যা কথা বেশি বলে, মেয়েরা সাধারণত ছলনা করে বেশি, হ্যাঁ ছলনা করে বেশি, কান্না করে বেশি, তারপর হচ্ছে কি করে নর্মালি হচ্ছে মিথ্যা কথা বলে। তাহলে আপনি একটু খেয়াল করুন তো মিতু নামে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটা কিন্তু নর্মালি সে তার বাবার সামনে বা ভাইয়ের সামনে বা তার কোনো প্রিয় মানুষের সামনে ছলনা করে, কান্না করে, মিথ্যা কথা বলে।
অর্থাৎ মেয়েরা একটু বেশি মিথ্যা কথা বলে। হ্যাঁ, পরীক্ষার সেন্টারে বা কি হয় যে ফ্রেন্ডদের মধ্যেও কেউ একজন নোট করে থাকলে ছেলেরা কি করে, সবাইকে দিয়ে দেয়। কিন্তু মেয়েরা কি বলে, মেয়েরা বলে যে দোস্ত আমার কাছে নোট নাই, কিভাবে দেই দেখ, আমি কিচ্ছু পড়ি নাই। নর্মালি মেয়েরা কিন্তু কাউকেই নোট দিতে চায় না, সে মিথ্যা কথা বলে, সে নোট করছে বাট তারপরেও কিন্তু মিথ্যা কথা বলে যে আমার কাছে নোটটা নাই। তো আমরা মনে রাখার জন্য এভাবেই বলি। আর ছেলেরা কি করে, ছেলেরা নোট তো দেয়, বরঞ্চ পরীক্ষার হলে একজনের খাতা প্রয়োজনে আরেকজন লিখে দেয়। ব্যাপারটা এইরকম দাঁড়ায় কিন্তু নর্মালি। তাহলে যাই হোক, তাহলে মিতু নামে যে মেয়েটা রয়েছে সে কিন্তু কি বলে, মিথ্যা কথা বলে। তো এখন এই যে মিতু নামে যে মেয়েটা, এখন একটু খেয়াল করি তো এই বানানের, এই উপমিত বানানের ক্ষেত্রে কি মিতু নামটা রয়েছে না, মিল রয়েছে না? এই যে উপমিত, এখানে যদি আমি একটা রস্যকার দেই তাহলে মিতু হয় না? উপমিতকে যদি আমি মিতু বানাই দেই, উপমিতু, তাহলে এই উপমিতু নামে যে মেয়েটা সে কিন্তু কি করে, নর্মালি মেয়েরা ছলনা করে বা মিথ্যা কথা বলে, নোট থাকার পরেও বলে যে দোস্ত আমার কাছে নোট নাই, মিথ্যা। তার মানে কি, এই যে মিথ্যা যদি বোঝায় তাহলে মিতু হবে, মিতুরা মিথ্যা কথা বেশি বলে, অর্থাৎ মিথ্যা যদি বোঝায় তাহলে উপমিত, আর যদি সত্য বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে, উপমান। চাইলে কিন্তু আমরা এভাবেও বিষয়গুলো মনে রাখতে পারি যাতে পরীক্ষার সেন্টারে গিয়ে আমাদের কনফিউশন তৈরি না করে। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। মেয়েরা অনেক ভালো এবং তারা কখনোই মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি জাস্ট এইটা মনে রাখার জন্য, আমরা এইভাবে জাস্ট মনে রাখার জন্য এটা পড়তে পারি যে মিতু হচ্ছে মিথ্যা কথা বেশি বলে, এই জন্য হচ্ছে উপমিত। ওকে, তো পরবর্তীতে খেয়াল করি রূপকের বিষয়টা। রূপকের বিষয়টা, রূপকের বিষয়গুলো একটু খেয়াল করি। রূপকটা হচ্ছে কি, রূপক কর্মধারার ক্ষেত্রে দুইটি পদই এক অভিন্ন সত্তাকে নির্দেশ করবে। এই লাইনটাই গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগে দেখিয়েছি। দুইটা পদই কিন্তু এক অভিন্ন সত্তাকে নির্দেশ করবে। এক্ষেত্রে দেখা যায় একটি পদ দৃশ্যমান, আরেকটি পদ হচ্ছে অদৃশ্যমান থাকে। এটা একটু আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে দৃশ্যমান পদ থাকবে, আর একটা হচ্ছে অদৃশ্যমান থাকবে, এবং পুরো ঘটনাটি আপাত দৃষ্টিতে মিথ্যা হয়। কয়েকটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে কি হবে, পুরো ঘটনাটি হচ্ছে মিথ্যা হবে। সচরাচর একটা পদ দৃশ্যমান থাকে, আরেকটা পদ অদৃশ্যমান থাকে, কিন্তু এটা সবসময় এই নিয়মটা কাজে নাও লাগতে পারে। হ্যাঁ, কিরকম, দুইটি পদের একটি অভিন্ন সত্তাকে নির্দেশ করবে। যদি দেখি যে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান, তাহলে তো আমরা বুঝলাম রূপক। বাট যদি দুইটাই দৃশ্যমান হয় সেক্ষেত্রেও কিন্তু রূপক হইতে পারে, সেটা কিন্তু আমরা দেহঘড়ির সাথে উদাহরণ দিয়ে দেখে আসছি। তো এখন খেয়াল করে মন মাঝি, মন মাঝি খুব কমন একটা বিষয়। আমরা এই মন মাঝির নিয়ম জানি বা না জানি, আমরা সবাই জানি কি মনরূপ মাঝি, এটার ব্যাসবাক্য আমরা সবাই জানি, এমন কেউ নাই যে এই ব্যাসবাক্যটা আসলে জানে না। মনরূপ মাঝি কি 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 সমাস, এটা উপমিত, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস, সবাই জানি। এখন কথা হচ্ছে এই যে মন মাঝি, এই মন মাঝি, এই মন মাঝি কেন থাকতে হবে এখানে, এখানে মাঝি কেন দিতে হবে? এখানে মাঝি না দিয়ে আমি তো বলতে পারতাম মন হচ্ছে পাইলট, পাইলট, বা আমি বলতে পারতাম হচ্ছে কি মন হচ্ছে কি ড্রাইভার, তাই না? তা আমি মন পাইলট, তো এখন ব্যাপারটা হচ্ছে মনের সাথে আমি মাঝিই কেন দেব? মন মাঝি না দিয়ে আমি মন পাইলট, মন ড্রাইভার বা মন চালকও তো দিতে পারতাম, তাই না? কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কথাটা হচ্ছে কীরকম, দেখুন মন ড্রাইভার যদি দেই, ড্রাইভাররা নর্মালি কি হয়, ড্রাইভার বা হচ্ছে মন চালক, তারা কি করে, একটা মানুষ যখন গাড়ি চালান, সে গাড়ি কিন্তু সে চাইলেই সব দিকে কি করতে পারে না, মুভ করতে পারে না। কেন? একটা ট্রেন কি সবসময় সামনের দিকে না গিয়ে একদম হুট করে করে মুভ করতে পারবে? পারবে না। কেন? কারণ সে একটা দুর্ঘটনার কবলে পড়বে, বা এখানে সহজে যাচ্ছে, সোজা যাচ্ছে, বাট পাশে যদি থাকে দুর্ঘটনা কিন্তু কবলে পড়বে। তো এখন কথা হচ্ছে তাহলে মন পাইলট বা মন চালক না দিয়ে আমি মন মাঝি কেন দিল? এই কারণে মন মাঝি দিল, মাঝি কিন্তু যখন নদীর মধ্যে তার নৌকাটা চালনা করে সে কিন্তু চাইলেই মুভ করতে পারে, সামনের দিকে যেতে পারে, পেছনের দিকে, সে যে কোনোভাবে যে কোনো ওয়েতে যে কোনোভাবে মুভ করে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে। তো ব্যাপারটা মানুষের মনটাও কিন্তু এই নৌকার মাঝির মতোই। কীরকম? মানুষের মনটা হচ্ছে কীরকম, ওই চালকের মতো না, বা বাসের ড্রাইভারের মতো না। বাসের ড্রাইভারের মতো যদি মন হয় তাহলে বাসের ড্রাইভার কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা করে মারা যাবে। বাট মন মাঝিটা কিন্তু এরকম হয় না। কেন? এই সাপোজ আপনি ফেসবুকে বা মোবাইল স্ক্রল করছেন, এই টিকটক দেখতেছেন, এই হচ্ছে রিলস দেখতেছেন, এই মুভি দেখতেছেন, এই খেলা দেখতেছেন, তার মানে কি আপনার মনটা যখন ইচ্ছা সেটা করতেছেন, মনটা একটা
উড়ুধুরু মানে উড়া উড়ার মতো অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই মনটাকে কিন্তু আমরা মাঝির সাথে তুলনা করছি। মাঝি যেরকম যে কোনো সময় মুভ করতে পারে, আমাদের মনটাও কিন্তু সবসময় উড়ু উড়ু যে কোনো সময় যে কোনো দিকে মাঝির মতোই মুভ করতে পারে। তার মানে কি, এই যে বিষয়টা দুইটি পদই এক অভিন্ন সত্তাকে নির্দেশ করবে, এই যে এই লাইনটা হচ্ছে মূলত এই বিষয়টা। দুইটি পদে এক অভিন্ন সত্তাকে কি করবে, অভিন্ন সত্তাকে নির্দেশ করবে। আমরা শর্টকাট জানলাম নাউন প্লাস নাউন, সত্য মিথ্যা, হ্যাঁ এগুলো শর্টকাট, বাট মেইন নিয়ম যেটা সেটা হচ্ছে কি দুইটা পদে এক অভিন্নকে নির্দেশ করবে। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি, জীবন প্রদীপ। জীবন প্রদীপ, তারপরে জীবনের সাথে প্রদীপের তুলনা করা হচ্ছে। আপনি খেয়াল করুন তো, প্রদীপ মানে কি আলো। সাপোজ ল্যাম্পপোস্টের যে আলো বা আপনি যে ক্যান্ডেলের বা মোমবাতির যে আলোটা, সে আলোকে যে কোনো সময় একটা দমকা হাওয়া এসে কিন্তু নিভে যেতে পারে না, পারে। ঠিক একই রকম কিন্তু মানুষের জীবন, এখানে জীবন প্রদীপটা কেন বলা হলো, এরকম প্রদীপ যেরকম যে কোনো একটা মোমবাতির আলো যেভাবে যে কোনো দমকা হাওয়া ঝড়ো হাওয়া এসে যে এরকম নিভিয়ে দিতে পারে, মানুষের জীবনটাও কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনার কারণে কিন্তু জীবনটা কি হয়ে যেতে পারে, নিভিয়ে যেতে পারে। তো এটা কি জীবনের সাথে প্রদীপের একটা অভিন্ন সত্তাকে নির্দেশ করছে। একই রকমভাবে যদি বলে প্রাণ পাখি, এই যে প্রাণ পাখি, পাখি যে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করে, ছোটাছুটি করে, হুট করে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যায়। ঠিক মানুষের জীবনটাও কিন্তু হুট করে হঠাৎ করেই কিন্তু দুর্ঘটনাজনিত কারণ হোক বা যে কোনো কারণ হোক কি হয়, একদম পাখির মতো উড়ে যেতে পারে, অর্থাৎ সে মৃত্যুবরণ করতে পারে। তো একটার সাথে আরেকটা রিলেটেড, অভিন্ন সত্তা বোঝাচ্ছে এরকম। তারপর দেহ ঘড়ি, আমরা কি জানছি এখানে, কি খেয়াল করি এখানে মন মাঝে, মনটাকে আমরা দেখতে পারি না, অদৃশ্য। মাঝিকে আমরা দেখতে পারি, দৃশ্য। জীবনকে আমরা দেখতে পারি না, অদৃশ্য। প্রদীপকে আমরা দেখতে পারি, দৃশ্য। প্রাণকে আমরা দেখতে পারি না, অদৃশ্য। পাখিকে আমরা দেখতে পারি, দৃশ্য। অর্থাৎ অদৃশ্যর সাথে দৃশ্য যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, সেক্ষেত্রে আমরা রূপক জানলাম। বাট একটা কথা হচ্ছে কি, এখানে এই অদৃশ্য ছাড়া দৃশ্য ছাড়া দুইটা দৃশ্যমান হওয়ার পরেও কিন্তু রূপক হইতে পারে। সেটা আমরা কিন্তু এর আগেও দেখে আসছি, দেহ ঘড়ি, তাই না? এখানে দেহটাও কেউ দৃশ্যমান এবং ঘড়িটাও দৃশ্যমান। এই ঘড়ি বলতে এই ঘড়ি না, হ্যাঁ এটা একটু মাথায় রাখবে। ঘড়ি বলতে খেয়াল করি, ঘড়ি এবং দেহ দুইটাই কিন্তু দৃশ্যমান, তারপরেও কিন্তু এটা রূপক কর্মধারা হয়েছে। কেন? কেননা এটা দুটি পদই অভিন্ন সত্তাকে নির্দেশ করতেছে। কিরকম, এই যে দেহ ঘড়ি, ঘড়ির যেরকম ব্যাটারি শাটডাউন হওয়ার সাথে কি হয়, ব্যাটারি নষ্ট হওয়ার সাথে কি নষ্ট হয়ে যায়, ঘড়ি আর চলে না। ঠিক মানুষের জীবনটাও, দেহটাও ঠিক এরকম। একটা মানুষের দেহ এখন খুব সুন্দর, ভেতরে রক্ত সঞ্চালন চলতেছে, হঠাৎ করে সে একটা দুর্ঘটনা বা অসুস্থ হয়ে বা যে কোনো কারণে কি হতে পারে, তার দেহটা নিস্তেজ হয়ে মারা যেতে পারে। যেরকম ঘড়িটা একদম হঠাৎ করেই ব্যাটারি শাটডাউন করার মাধ্যমে সে নষ্ট হয়ে যেতে পারে, মানুষের জীবনটাও, মানুষের দেহটাও কিন্তু ঠিক একই রকমভাবে মানুষ মারা যেতে পারে। এই যে অভিন্ন বিষয়গুলো সত্তাকে নির্দেশ করছে, এটাই মূলত এই দেহঘড়িটাকে মিন করছে। একই রকম বিষাদ সিন্ধু, বিষাদ দুঃখ, সিন্ধু কি, সিন্ধু মনে হচ্ছে সাগর নদী, এগুলোকে মিন করছে। আমাদের এইটাই ক্লাস শেষ না, এটার পরে আমাদের আরও একটা ক্লাস থাকবে। সেই ক্লাসে কিন্তু আমাদের বাকি যে টপিকগুলো থাকবে, অর্থাৎ তৎপুরুষ সমাস থাকবে, তারপর বহুব্রী থাকবে, আদার্স যে কিছু নিত্য সমাস, এই টাইপের বিষয় থাকবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে? একজন কমেন্ট করেছিলেন, সেটার অ্যান্সার দিলাম কিন্তু। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে রূপক, এখানে বলছে কি দৃশ্যমান, এই বিষয়টা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু মূলত উপরে এই স্লাইডে বলা রয়েছে। এখন জানবো আমরা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা আসলে কিভাবে চিনব? অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে একটু জানবো। এই অব্যয়ীভাব সমাসে খেয়াল করি, পূর্বপদ কি হবে, অব্যয়যোগে গঠিত হবে। পূর্বপদ অব্যয়যোগে গঠিত হবে এবং পূর্বপত্রের অর্থের প্রাধান্য পাবে। এই যেরকম নির্ভাবনা, এখানে নিটা হচ্ছে কি শব্দে, নির্ভাবনার শব্দে, অর্থাৎ ভাবনার পূর্বে কিন্তু একটা নির রয়েছে, নির্ভাবনা। এটা হচ্ছে কি অব্যয়যুক্ত শব্দ যুক্ত হয়ে ভাবনা শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়, যা ভাবনার বিপরীত হয়ে যায়, অর্থাৎ ভাবনার অভাব, অর্থাৎ ভাবনার অভাব। এখন এই অব্যয়ীভাব সমাস চেনার জন্য একটা নিয়ম হচ্ছে কি, এই যে এখানে যেই শব্দগুলো রয়েছে বা যে অব্যয়গুলো রয়েছে বা যে পদগুলো রয়েছে, এগুলো একটু আমরা আলাদাভাবে মেমোরাইজ করব, মুখস্থ করার চেষ্টা করব। নর্মালি এই শব্দগুলো শব্দের প্রথমে থাকে, যেগুলো আসলে অব্যয়ীভাব সমাস হয় নর্মালি, সাধারণত। তো তারপরেও আমরা একটু দেখব কিভাবে সেই শব্দগুলো যুক্ত হতে পারে। এখন অব্যয়ীভাব সম্পর্কিত কিছু তথ্য তার আগে আমরা একটু জানবো। আমরা জানি অব্যয়ীভাব সমাস
কি কোন পদ প্রধান থাকবে? আমরা এর আগে কিন্তু জেনে আসছি যে কর্মধারয় সমাস, পরপদ প্রধান সবগুলো কিন্তু যে পদ। এখন অব্যয়ভাব সমাসের এই স্বরেয়টা হচ্ছে প্রথমে আসে। প্রথমে যদি থাকে আমরা এটা জাস্ট মনে রাখার জন্য বলছি যে অব্যয়ভাব সমাস হচ্ছে কি, এই যে এটা। অর্থাৎ অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়। যেরকম এই যে পূর্বপদ বলতে এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আর পরপদ হচ্ছে ক্রস। অর্থাৎ পূর্বপদটা কি হয়? প্রধান হয়, বা পূর্বপদকেই বেশি প্রধান রূপে গ্রহণ করা হয়। এই জন্য আমরা পূর্বপদটা মানে কি সামনের পদ, এই জন্য টিক চিহ্ন দেওয়া রয়েছে। আর অব্যয়ভাব সমাস হচ্ছে কি দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ সমাসের হচ্ছে বিপরীত। এটা একটু মাথায় রাখবো। দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস, এই কয়টা সমাসের বিপরীত সমাস হচ্ছে কোনটি? অব্যয়ভাব সমাস। কেন? এই তিনটা সমাসের ক্ষেত্রেই কিন্তু এখানে এভাবে দেয়া রয়েছে, সরি, এই তিনটি সমাসের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে? এখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে ক্রস, প্রথমটা হচ্ছে টিক চিহ্ন, তারপর হচ্ছে ক্রস, অর্থাৎ কি পূর্বপদটা প্রধান। ঠিক এখানে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস এই তিনটার ক্ষেত্রেই কি রয়েছে? ঠিক তার বিপরীতটা। ঠিক এই তিনটার ক্ষেত্রে কিন্তু তার বিপরীত রয়েছে। এই বিপরীত বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, তো এখন এই বিভিন্ন অর্থে যে অব্যয়ভাব সমাস হয়, সেই বিভিন্ন অর্থে আসলে কিভাবে এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে। স্বরেয়া অব্যয়, স্বরেয়া যুক্ত হয়ে, স্বরেয়া অব্যয় যুক্ত হলে কিন্তু এটার মিন কি হয়? পর্যন্ত অর্থে। যদি পর্যন্ত অর্থে বোঝায় তাহলে স্বরেয়া দিয়ে কিন্তু যুক্ত হয়ে পর্যন্ত অর্থে বোঝাতে পারে। কিরকম? এখানে একটা স্বরেয়া রয়েছে, সবগুলো শব্দের আগে কি রয়েছে? একটা স্বরেয়া। অর্থাৎ এই আ অব্যয়যুক্ত শব্দ রয়ে কি রয়েছে? যে শব্দ যে গঠনগুলো হয়েছে সেটা মূলত স্বরেয়া যুক্ত হয়ে কি হচ্ছে? পর্যন্ত অর্থে বোঝাচ্ছে। অর্থাৎ আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, আমরণ, মরণ পর্যন্ত, এই সবগুলো ব্যাস বাক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জানু, জানু পর্যন্ত। তো এই স্বরেয়া যুক্ত হয়ে সেগুলো হচ্ছে কি হয়? অব্যয়ভাব সমাস হয়। এরকম আর কি কি যুক্ত হয়ে দেখলাম আমরা? এরকম আরও কিছু স্বরেয়া উদাহরণ রয়েছে। ঈষৎ অর্থে স্বরেয়া। ঈষৎ মানে কি? খুব কম, তাই না? এখানে প্রথমটা দেওয়া রয়েছে কি? তারপর কি? আরক্তিম, ঈষৎ রক্তিম। ঈষৎ মানে খুব কম, রক্তিম, তার মানে এখানে কি একটা স্বরেয়া দ্বারা ঈষৎ বোঝাচ্ছে। পরবর্তী কি? নীর অব্যয়যুক্ত শব্দ, নীর। অভাব অর্থে, নীরটা আসলে কি অর্থে ব্যবহৃত? অভাব। খেয়াল করে এখানে নির্দ্বিধা, এখানে নির না মানে কি? এখানে একটা রেফ রয়েছে, তাই না? নির্দ্বিধা, রেফ হচ্ছে কি রয়ের উচ্চারণ হয়, তাই না? নির্দ্বিধা, তার মানে কি? দ্বিধার অভাব। অভাব অর্থে কিন্তু এটা অব্যয়ভাব সমাস ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে যেগুলো ক্ষেত্রে খেয়াল করে নির্ভয়, নিরামিষ মানে কি? এই যে একটা নীর, নিরুৎসাহ অর্থাৎ একটা নীর থাকবে, হ্যাঁ, নীর থাকে, সেই শব্দটা যুক্ত হবে। নির্ভেজাল, নির্জলা, জলের অভাব। আর এটা ব্যাস বাক্য কিন্তু সবগুলোর ক্ষেত্রে অভাব রয়েছে, একটু খেয়াল করি। অভাব অর্থে ব্যবহৃত, এক্ষেত্রে কিন্তু এটা অব্যয়ভাব সমাস হবে। তারপর কি? উপ অব্যয়, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু নর্মালি আসলে এখান থেকে আসে। উপ, এখান থেকে, এবং উপ এবং যথা, উপ এবং যথা এই দুই জায়গা থেকে কিন্তু বেশি পরীক্ষা আসে। তো আমরা এখন এই দুইটা একটু মনে রাখবো বেশি করে, বেশিভাবে, ভালোভাবে। তো উপ অব্যয়যুক্ত শব্দগুণগুলো সাদৃশ্য অর্থে উপ। সাদৃশ্য মানে কি? মিল অর্থে। কিরকম? উপশহর, শহরের সাদৃশ, শহর নয় বাট শহরের মতোই দেখতে অনেকটা, তাই না? উপজেলা, এই টাইপের। উপশহর, তারপর কি? উপবন, উপজেলা, উপকথা, অর্থাৎ কি? তারপর উপদ্বীপ মানে কি? দ্বীপের সদৃশ। উপভাষা, ভাষার সদৃশ। উপপদ, পদের সদৃশ, অর্থাৎ কি? সদৃশ, মানে একই রকম, অনেকটা বোঝাবে এরকম। উপ দিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো, উদাহরণগুলো একটু মাথায় রাখবো। এগুলো নর্মালি পরীক্ষায় আসলে এই উদাহরণ থেকে মোটামুটি পরীক্ষায় কমন পাওয়া যায়। আর ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে কি? উপনদী, তাই না? ক্ষুদ্র ছোট অর্থে বোঝাচ্ছে। উপনগর, তারপর কি? উপজাতি। উপজাতি বলতে আমরা কি জানি? আমরা আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী জানি না যে উপজাতি, যারা হচ্ছে যে বাংলাদেশে কি অনেক ধরনের উপজাতি রয়েছে। আমরা জিকে স্যারের ক্লাসে কিন্তু জেনেছি, শাহিন স্যারের ক্লাসে জেনেছি বিভিন্ন মারমা, চাকমা কোথায় বাস করে, কোন উপজাতি, তারা কি খাবার খায়, তাদের পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক। তার মানে কি? উপজাতি বলতে কি? ক্ষুদ্র জাতি, ক্ষুদ্র বোঝাচ্ছে উপ অর্থে, ক্ষুদ্র অর্থে। উপভাষা, উপগ্রহ সবগুলোই কিন্তু এখানে উপ অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে উপভাষা, সামীপ্য অর্থে। এখন সামীপ্য অর্থে কি রয়েছে? উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। উপকূল, কুলের সমীপে। তারপর কি হচ্ছে? প্রতি অব্যয়যুক্ত শব্দ, সাদৃশ্য অর্থে, প্রতিমূর্তি বা মূর্তির সদৃশ, মূর্তির মতো।
প্রতিচ্ছবি, ছবির সদৃশ। তারপর কি প্রতিদ্বন্দ্বী অর্থে কি বোঝাচ্ছে? প্রতিপক্ষ, প্রত্যুত্তর বা প্রতি উত্তর। তারপর কি প্রতিনিধি অর্থে প্রতিচ্ছায়া, ছাড়, বিপরীত। তো আমরা চেষ্টা করব আমাদের স্লাইডে যেই উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো একটু ভালোভাবে পড়ার, হ্যাঁ, ভালোভাবে পড়ার। এবং আমাদের 9-10-এর যে বোর্ড বই রয়েছে, আমাদের যে 9-10-এর যে বোর্ড বইটা মূলত সেগুলোর বোর্ড বই, এখানের উদাহরণ এবং বিগত যে প্রশ্ন এই অবয়ভাব সমাস থেকে যেগুলো আসছে এগুলো পড়লে মোটামুটি হুবহু কমন পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। ঠিক আছে, এগুলো হুবহু পরীক্ষায় আসে নর্মালি। তারপর কি প্রতিকূল, বিরুদ্ধকূল, প্রতিপক্ষ। তারপর কি বিপসা অর্থে কিন্তু কীভাবে দেয়? বিপসা মানে হচ্ছে যে বারবার বা বারংবার ঘটে, বা বারংবার বলতে বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে। তার মানে কি প্রতিদিন বলতে বোঝাচ্ছে দিন দিন, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে। তো এই সবগুলোই হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। তারপর যথা, এই যে এই যথা দিয়ে কিন্তু পরীক্ষায় আসে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নর্মালি পরীক্ষায় আসলে সাধারণত উপ এবং যথা এই দুইটার ক্ষেত্রেই কিন্তু বেশি পরীক্ষায় আসে, এটা একটু আমরা মাথায় রাখবো। যথারীতি, রীতিকে অতিক্রম না করে যথাসময়, যথাসাধ্য, সবগুলোর ক্ষেত্রে কিন্তু যথা আছে। বাট একটা একটু আলাদা করে মনে রাখবো, যথাসাধ্য এটা কিন্তু আবার কর্মধারাই। এই যথাসাধ্য এইটা ছাড়া যথা দিয়ে যত শব্দ রয়েছে সবগুলোই বলা যায় মোটামুটি এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। ওকে, তারপরে কি রয়েছে? উত বা অতি অব্যয়যুক্ত শব্দ বা অতিক্রান্ত অর্থে। কীরকম? উদ্বেল, অতিমাত্র, মাত্রাকে অতিক্রান্ত। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু আলাদাভাবে পড়ে নেব। তারপর কি অনুগমন অর্থে কি? পশ্চাৎগমন। বিপসা, বিপসা মানে তো আমরা এর আগে জেনেছি বারবার যেটা হয়, তাই না? অনুক্ষণে, ক্ষণে ক্ষণে, এটাও পরীক্ষায় আসে। এই যে হা ঘর, হাবাতে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই বিষয়গুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। কি হাবাতে? ভাতের অভাব, হ্যাঁ, মিলের অভাব, ভিক্ষার অভাব, আলো নেই। এই বিষয়গুলো আমরা একটু আলাদাভাবে মনে রাখবো। বিপসা, বিপসা অর্থে কি? হর ফি, মানে ফি হপ্তা, হপ্তা হপ্তা, হপ্তা মানে কি? হপ্তা মানে সপ্তাহ বোঝাচ্ছে এখানে, সপ্তাহ, প্রতি সপ্তাহ। হপ্তাহ বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রতি সপ্তাহ। হপ্তাহ মানে সপ্তাহ, ফি হপ্তাহ মানে বারবার হপ্তাহ, প্রতি সপ্তাহ। তারপরে ফি বছর, বছর বছর। দূরবর্তী অর্থে, তারপর পূর্ণ সমগ্র অর্থে। তারপর শেষে যদি রয়েছে নিপাতনে, নিপাতনে সিদ্ধ অব্যয়ভাব সমাস। এটা একটু আমরা আলাদাভাবে মনে রাখবো। খেয়াল করি, নিপাতনে সিদ্ধ অব্যয়ভাব সমাস, এই সমাসটা কিন্তু বা এই বিষয়টা কিন্তু অনেক বইয়ে নাই। হ্যাঁ, অনেক বইয়েই নাই। তো আপনি খেয়াল করে দেখবেন আপনার কাছে যেই সিরিজের বইটাই রয়েছে অব্যয়ভাব সমাস দেয়া রয়েছে, কিন্তু নিপাতনের সিদ্ধ অব্যয়ভাব সমাস কিন্তু অনেক বইয়ে দেয়া নাই। তো নর্মালি পরীক্ষায় আসলে এই কয়টা থেকেই নর্মালি আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই। যদি নিপাতনের সিদ্ধ অব্যয়ভাব সমাস আসে, আপনি এই কয়টা সমাস আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, একদম টানা মুখস্থ, এগুলো বোঝার কিচ্ছু নাই, মুখস্থ। অর্থাৎ এখানে বলাই হয়েছে আমরা নিপাতনের সন্ধির ক্ষেত্রে জেনেছি যে সন্ধির কোনো নিয়ম নাই, এগুলো কোনো নিয়ম হয় না, আপনি নিয়মের মধ্যে ফালাতে পারবেন না। এগুলোকে আমরা নিপাতনে বলি, নিপাতনের সন্ধি বলি সন্ধির ক্ষেত্রে, সমাসের ক্ষেত্রে কি। তো এইরকমই নিপাতনের সিদ্ধ অব্যয়ভাব সমাস, অর্থাৎ কোনো নিয়মকানুন না মেনে কিন্তু অব্যয়ভাব সমাসে তাকে নিপাতনের সিদ্ধ অব্যয়ভাব সমাস। তো এই কয়টা বিষয় আপনি একটু আলাদাভাবে মুখস্থ করে নেবেন। নর্মালি কিন্তু কোনো বইয়ে আপনি পাবেন না। আপনি যদি আমাদের বইটা কিনে থাকেন তাহলে তো অবশ্যই আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়েই রয়েছেন। আপনি অবশ্যই আমাদের স্লাইড দিলে স্লাইডে তো পাবেন, পিডিএফ কিন্তু আপনি ডাউনলোড করে এইটা কিন্তু লিখে নিতে পারবেন। আর যদি আপনি বইটা না কিনেন তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে, আমি সাইটে দাঁড়াচ্ছি, আপনি একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। এটা বই আপনি পাবেন না, অনেক বইয়েই নাই, সচরাচর ম্যাক্সিমাম বই কিন্তু এটা নাই। তো এইটা একটু আলাদাভাবে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। পরীক্ষায় আসলে নর্মালি এখান থেকে আসবে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো আমাদের আজকে এই পর্যন্তই। সমাসের কিন্তু সেকেন্ড ক্লাস ছিল, সমাসের সেকেন্ড ক্লাস। আগামীকালকে আমরা ইনশাল্লাহ সমাসের লাস্ট ক্লাস বা আগামী পরবর্তী যেদিন ক্লাস থাকবে, আমার নর্মালি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস হয়। তো আমার সাথে ইনশাল্লাহ দেখা হবে আবারও বৃহস্পতিবার। সেদিন কিন্তু আমরা ইনশাল্লাহ সমাসের শেষ ক্লাস, অর্থাৎ সমাসের যে বাকি টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কিন্তু আমরা শেষ করার চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।